শুরু করতে যাচ্ছি চেকমেট গল্পের 46 থেকে 50 নম্বর পর্ব। তো চলুন শুরু করা যাক। মায়া চৌধুরীকে সারা ক্যালিফোর্নিয়া শহর জুড়ে খোঁজ চলল রুদ্ররাজ, কিন্তু মায়া চৌধুরী তো দূর, তার ছায়ার পর্যন্ত হদিস পেল না সে। রুদ্ররাজ জানে মায়া চৌধুরী পালিয়ে কোথাও যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে, হয় তার কাছে নয়তো পুলিশের হেফাজতে। নিজের চতুর মস্তিষ্কের স্মার্ট চিন্তায় নিজেকে নিজেই বাহবা দিল সে। এরপর মায়া চৌধুরীর ছবি নিয়ে প্রত্যেকটি পুলিশ স্টেশনে নিখোঁজ কেস ফাইল করলো। মিথ্যে কুমির কান্না করলে পুলিশ স্টেশনের ডিটেকটিভের কাছে বেশ মা ভক্তও সাজলো বটে। ডিটেকটিভ মিস্টার এডওয়ার্ড তাকে আশ্বস্ত করলো যে যেভাবেই হোক তার ডক্টর রুদ্ররাজের মাকে খোঁজ বের করবেই। টিস্যু দিয়ে চোখের নোনতা জল মুছে বেরিয়ে এলো রুদ্র। এরপর নিজের গাড়িতে বসে চোখ বুজে সিটে হেলাত দিল। কিয়ৎক্ষণ বাদে মাথা তুলে সোজা হয়ে বসে লুকিং গ্লাসে নিজের চেহারাখানা পর্যবেক্ষণ করে কিটকিটিয়ে হেসে উঠল। এরপর নিজের বুক চাপড়ে নিজেই বলে উঠল, তুমি ভুল প্রফেশন বেছে নিয়েছো ডক্টর রুদ্ররাজ। তোমার তো অভিনেতা হওয়ার কথা ছিল। এতদিন অভিনয় জগতে পা রাখলে 2-4টা অস্কার নিঃসন্দেহে ঘরে তুলতে পারতে। তোমার অভিনয় তো বাস্তবের চাইতেও নিখুঁত। ব্রাভো ডিয়ার রুদ্র, ব্রাভো। এরপর নিজের হাসি থামিয়ে হিংস্রমূর্তি ধারণ করলো রুদ্র। তার কানে খবর এসেছে তার চোখে ধুলো দুই রূপকথাকে নিজের সাথে ক্যালিফোর্নিয়া নিয়ে এসেছে সারফরাজ। শুধু কি তাই, রূপকথাকে স্টক করা ছেড়ে দিয়েছে নিষ্ঠুরতম মৃত্যু। ঘুণাক্ষরেও এমন কিছু টের পেলে রূপকথাকে দুনিয়া থেকে বিদায় করতে এক মুহূর্ত সময় নিত না সে। সারফরাজকে যতটা ভেবেছিল রুদ্ররাজ, সারফরাজ তার চাইতেও 1000 গুণ শিয়ানা। কিন্তু এবার রুদ্র সারফরাজকে মারিতে নুইয়ে তবেই ক্ষান্ত হবে। অনেক লুকাচুপি হয়েছে, এবার আর লুকিয়ে লুকিয়ে খেলবে না রুদ্র। একবার মায়া চৌধুরী তার হাতে আসুক, পিষে পিষে মা ছেলেকে খুন করবে সে। মনের আনন্দ ভেবে গাড়ি স্টার্ট করলো রুদ্ররাজ। এরপর স্পিড হাগিয়ে ছুটতে লাগলো নিজ গন্তব্যে। চোখ মুখে ভীতি ফুটিয়ে সারফরাজের পাশের সিটে কাচুমাচু হয়ে বসে আছে রূপকথা। স্বাভাবিক মুখভঙ্গিতে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সারফরাজ। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো অঘটনই ঘটায়নি, অথচ কিছুক্ষণ আগে একটা তাজা প্রাণ শেষ করে এসেছে বিনা ভাবনায়। সারফরাজের ফকফকে সাদা শার্টের কলারে এখনও তাজা রক্তের দাগ স্পষ্ট। সারফরাজের নিষ্ঠুরতা মোটেও ভুলতে পারছে না সে। যতই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা ভুলে থাকতে চাইছে রূপকথা, ততই যেন তার চোখের সামনে প্রকটভাবে ভেসে উঠছে। রূপকথা সারফরাজ থেকে চোখ সরিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। এই মুহূর্তে সারফরাজকে ভালো লাগছে না তার। মানুষটা কল্পনাতীত নিষ্ঠুর। এমন হৃদয়হীন মানুষ কী করে সৃষ্টি করলো বিধাতা? রূপকথা কি কোনো দিনও তাকে শুধরাতে পারবে না? এই পাপের পথ থেকে সারফরাজকে কীভাবে ফেরাবে রূপকথা? চুপচাপ বাইরের কুয়াশা ঘেরা রাস্তার গাছপালা দেখায় বিশেষ মনোযোগ দিল রূপকথা, কিন্তু সব কিছুই কেমন অর্থহীন বিষাক্ত ঠেকছে তার কাছে। হঠাৎ সারফরাজের মুঠোফোন বেজে উঠল ভো ভো করে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে সারফরাজ ফোন তুলল। ইয়াহ ড্যাভিন, ইউর মাদার ইজন্ট হেয়ার বস, শি রান আওয়ে। ড্যাভিনের বলা কথায় সারফরাজের চোয়াল কেঁপে উঠল, ছলছল হয়ে উঠল নীল চোখ জোড়া, শরীর ভারসাম্য হারালো। গাড়ির গতি হয়ে গেল এলোমেলো। অবস্থা আজ করবার আগে এলোমেলো স্টিয়ারিংয়ের হুইলের বিবরণে দুর্ঘটনা ঘটার উপক্রম হলো। ভয়ে চিৎকার করে উঠল রূপকথা। বৃহৎ গাছের সাথে ধাক্কা খাওয়ার আগ মুহূর্ত কঠিন ব্রেক কষল সারফরাজ। এরপর রূপকথার পানে অসহায় নেই তাকে বলে উঠল, আমার মা আবার হারিয়ে গেছে রূপকথা। নিষ্ঠুর খেলায় মেতেছেন উপরওয়ালা আমার সাথে। আমি কি কখনোই আমার মাকে পাবো না? জীবন খোয়ানোর অধিক ভয়ে জোরে জোরে শ্বাস টানছে রূপকথা। তন্মধ্যে সারফরাজের এহেন কথায় কী প্রতিক্রিয়া দেখাবে সে তা খুঁজে পেল না। রূপকথাকে নিশ্চুপ দেখে সারফরাজ বলল, ভয় নেই, আমি তোমায় মারবো না। তোমার বাবা আমানতস্বরূপ তোমাকে তুলে দিয়েছেন আমার হাতে। কি করে তার খেয়ানত করি বলো? রূপকথা ফিরু চোখ জোড়া নামিয়ে নিল। সারফরাজ গাড়ি রাস্তায় তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মাঝারি গতিতে চলছে সারফরাজের গাড়ির। রূপকথা এবার সারফরাজের চিন্তা ফেলে মায়ার চিন্তায় বোধ হলো। ব্যথিত গলায় সে আওড়ালো, এই ভয়াবহ শীতের রাতে কোথায় আছে তুমি? আজীবন কি সাজায় পেয়ে যাবে এরা মা ছেলে? কোন পাপের শাস্তি এটা? দুনিয়ার এই নারকীয় জেলখানা থেকে কবে মুক্তি মিলবে এদের? সারফরাজ শহরের পথ ছেড়ে নিজের ফরেস্ট হাউসের পথ ধরল। সামনে গহীন অরণ্য আর বাঁকা বাঁকা রাস্তা। গাড়ির হেডলাইটের আলো ব্যতীত
কোনো দুনিয়াবি আলো এখানে নেই। দল বেঁধে জোনাকি পোকা দূরে ছোট ছোট আলোক মশাল জ্বালিয়েছে, সেগুলো কুয়াশার বেষ্টনে আলো বিলাতে ব্যর্থ হচ্ছে। সারফরাজের চোখ মুখ শক্ত, তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে তার রূপকথা জানে না। কম্পিত শীতল রাত হাতে রূপকথা সারফরাজের হাতের উপর ভরসাযুক্ত হাত রাখলো। সারফরাজ তাকিয়ে দেখলো তা না, তার দৃষ্টি পথের দূরত্বে। আকস্মিক কেউ ছুটে এলো গাড়ির অভিমুখে। অ্যাক্সিডেন্ট এড়াতে হঠাৎ জোরে ব্রেক কষল সারফরাজ। কোনো কিছু বোঝার আগে হুমড়ি খেয়ে কপালে বাড়ি খেল রূপকথা। বাইরে থেকে ভেসে এলো মৃদু আর্তনাদ। সারফরাজ গাড়ির টুল বক্স থেকে নিজের গান রোড করে ঝটপট বাইরে বেরিয়ে এলো। এসে দেখতে পেল একজন মানুষ মুখ থুবড়ে উপর হয়ে পড়ে আছে। সারফরাজ নাকের পাতা ফুলে তপ্ত শ্বাস ফেলল, এরপর গম্ভীর ভারী গলায় ডাকলো, হ্যাঁ এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ। কিন্তু মুখ তুলল না উক্ত মানুষ। রূপকথাও বিচলিত হলো এবার। হেডলাইটের আলোয় রাস্তা চকচকে ফকফকে। মনের কোণে অল্প ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রূপকথা। এরপর গাড়ির সামনে এসে দাঁড়ালো। মলিন শাড়িতে আবৃত এক নারী মূর্তি চোখে আটকালো। কপাল কুঁচকালো রূপকথা। শাড়ির প্যাচ ভেদ করে শরীরের অবব চেহারা কোনোটাই দেখা যাচ্ছে না। রূপকথার মনে ভয় বাড়ল। এমন বিদেশ বিভূষী এ ধরনের পোশাকে কাউকে সে দেখতে পাবে, এটা কল্পনাতীত। এদিকে সারফরাজ হুঙ্কার ছেড়ে ডেকেই চলছে। রূপকথা হাঁটু মুখে বসে হাত বাড়ালো উক্ত মানুষটার পানে। সারফরাজ ঘন অরণ্যে ফাঁকা গুলি ছুড়ে বলল, আই থিঙ্ক ইটস আ ট্রাপ। কেউ আমাকে ফাঁদে ফেলার জন্য এমন নাটক সাজিয়েছে। বিদেশে এসব নর্মাল কমন ঘটনা, ডোন্ট টাচ হার। রূপকথা হাত গুটিয়ে নিল ভয়ে, কিন্তু পরক্ষণেই মন কেমন করলো। সারফরাজ রাস্তায় পড়ে থাকা শীর্ণদেহের মানুষটার পানে বন্দুক তাক করে হিংস্র গলায় বলল, আই উইল কাউন্ট টু 3. ইফ ইউ আর স্টিল স্ট্যান্ডিং দেয়ার আই শোয়ার আই উইল ড্রাইভ রাইট ওভার ইউ। সারফরাজের হুমকিতে ভয়ে কেঁপে উঠল রূপকথা। এই মানুষটাকে মোটেও বিশ্বাস করে না সে, যখন তখন যা তা করে দিতে পারে। তাছাড়া এমন গভীর রাতের বেলা কেই বা সারফরাজকে ট্র্যাপে ফেলতে চাইবে? সত্যি সত্যি কেউ বিপদেও তো পড়তে পারে। রূপকথার মনে হলো এটা কোনো ট্র্যাপ নয়, এই মানুষটির সত্যি সাহায্য প্রয়োজন। নিজের মনের কথায় বহাল রইল রূপকথা। সারফরাজের কথা অমান্য করে রূপকথা চট করে চেপে ধরল সেই মহিলাকে। এরপর শক্তি দিয়ে নিজের পানে ঘোরালো। আর এই হেডলাইটের আলোয় মানুষটার চেহারা চকচক করে উঠল। সারফরাজ নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলল তার পানে। মুহূর্তে বিস্ফোরিত হলো দুজনের নজর। সারফরাজের চোখের কোল উপচে করালো নোনতা ধারা। ঈষৎ ফাঁকা হয়ে তিরতির করে কেঁপে উঠল কালচে লাল শুষ্ক ঠোঁটজোড়া। দুর্বল হয়ে হলো পুরুষালী শক্ত সমর্থ বৃহৎ শরীরখানা। রূপকথা কিছু বলার আগে হাঁটু মুড়ে ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিস্ময় ভরা ভীত কণ্ঠে ডেকে উঠল, মা। রূপকথা মায়ের গাল চাপড়ে ডাকতে লাগলো, আন্টি, আন্টি চোখ খুলুন, আন্টি দেখুন সারফরাজ বসে আছে আপনার সামনে। আন্টি, ও আন্টি, আপনার সারফরাজকে দেখবেন না আন্টি? রূপকথা কাকুতি প্রবেশ করলো না মায়ার কর্ণকুহরে। মায়ের রেহের নীরব মূর্তি সহ্য হলো না সারফরাজের। রূপকথার থেকে মায়াকে নিজের কাছে নিয়ে আকুল হয়ে ডাকলো, ওই মা, মা, ও মা, মা চোখ খুলো, মা গো দেখো আমি সারফরাজ, তোমার সেই ছোট্ট রাজ, মা, ও মা, চোখ খুলো না মা। মায়া চোখ খুলে না জন্য সারফরাজ ভয়ার্ত কণ্ঠে রূপকথাকে শুধালো, আমার মা তাকিয়ে আমায় দেখছে না কেন রূপকথা? তুমি তো বলেছিলে মা আমাকে আজও ভোলেনি, তবে আমার মা কথা বলে না কেন? বলে চিৎকার করে ধমকে উঠল সারফরাজ। সারফরাজের গর্জনে কেঁপে উঠল রূপকথা। রূপকথার মনে হলো দুর্বলতা, ভয়, শারীরিক ধকল সব কিছু থেকে মায়ের সেন্স হারিয়ে গেছে। তার চিকিৎসা প্রয়োজন। এদিকে রূপকথাকে নিরুত্তাপ দিলে আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সারফরাজ। ঝটকা দিয়ে মায়া চৌধুরীকে নিজের কোলে তুলে ভারসাম্যহীন পানে গাড়িতে তুলল। ব্যাক সিটে মায়াকে পরম যত্নে শুইয়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো সারফরাজ। ইঞ্জিন স্টার্ট করতে করতে কল করলো নিজের পার্সোনাল ডক্টর মিস্টার হেনরিকে। এত রাতে বোধহয় ভদ্রলোক গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু তার তোয়াক্কা করল না সারফরাজ। বারবার কল করতে লাগলো উক্ত নম্বরে। কিছু সময় অতিবাহিত হতেই মিস্টার হেনরি ঘুম ঝরানো বিরক্ত গলায় বলল, সামওয়ান শুট ইউ ইন দ্য চেস্ট। ওয়াই আর কলিং মি লাইক দিস? ইটস ওয়ে পাস্ট মিডনাইট। ভদ্রলোকের বিরক্তি বুঝল সারফরাজ, তবুও নিজেকে সংযত রেখে কম্পিত ভয়ার্ত গলায় বলল, প্লিজ সেভ মাই মাদার ডক্টর। এক মুহূর্তের জন্য থেমে গেলেন ডক্টর হেনরি। তার মনে হলো তিনি ভুল শুনছেন। তার জানা মতে সারফরাজের মা লাপাত্তা, মেন্টালি সিক হয়ে বহু বছর আগে কোথাও হারিয়ে গেছেন তিনি। কিন্তু সারফরাজ হঠাৎ তার মাকে বাঁচাতে বলছে। তবে কি সারফরাজ তার মাকে খুঁজে পেয়েছে? কবে, কোথায়, কিভাবে? হেনরিকে নিশ্চুপ থাকতে দেখে সারফরাজ আবার কাতর গলায় বলে উঠল, প্লিজ ডক্টর, আই উইল গিভ ইউ এভরিথিং আই হ্যাভ, জাস্ট প্লিজ সেভ মাই মম। ডক্টর হেনরি তপ্ত শ্বাস ফেললেন। এরপর বললেন, আই এম কামিং, ডোন্ট ওয়ারি। ভিসা অফিসে নিজের পরিবারের জন্য ক্যালিফোর্নিয়ার ভিসার সকল প্রসেস সম্পন্ন করে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো অভিরূপ। কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার জন্য নেলিকে সময় দেওয়া হচ্ছে না তার। অভি ভাবল ফেরার পথে কলেজে গিয়ে একবার নেলিকে দেখে যাবে সে।
সেই ভাবনায় বহাল থেকে বাইক ছুটিয়ে চলে এলো ঢাকা মেডিকেল কলেজ এরিয়ায়। ন্যালিকে খুশি করতে নিকটবর্তী একটা ফুলের দোকান থেকে ন্যালির পছন্দের লাল গোলাপ কিনল অভি। এরপর কল করলো ন্যারি নম্বরে। ক্লাসে প্রফেসরের লেকচার শুনতে শুনতে চিমুচ্ছিল ন্যালি। এমন সময় ভো ভো করে ব্যাগের ভেতর বেজে উঠল ফোন। কপাল কুঁচকে ব্যাগ থেকে ফোন বের করতে অভির নম্বর দেখে সমস্ত চিমুনি গায়েব হলো। মাথা ডেস্কের নিচে ঢুকিয়ে ফোন রিসিভ করে ন্যালি ফিসফিস কণ্ঠে বলল, বলো। অভি পটাপট নিঃসংকোচে বলল, ক্লাস শেষ হলে একবার কেটে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। অভি বাইরে অপেক্ষা করছে শুনেই ন্যালির পেটে ভুটুর ভুটুর করে উঠল। ক্লাসে আর মন বসলো না তার। বহু কষ্টে ছটফট করে ক্লাস শেষ করে তাড়াহুড়ো করে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো ন্যালি। এদিকে লম্বা ডাটওয়ালা সতেজ ফুলের তোড়াটা পিঠ পিছে ধরে অপেক্ষা করতে লাগলো অভি। ন্যালি এলিয়ে হুট করে ফুলগুলো বের করে তাকে চমকে দেবে সে। ফুলগুলো নিয়ে অধীর হয়ে কলেজের প্রধান গেটের মানে তাকে দৃষ্টিমন্ত স্থির করলো অভিরূপ। কয়েক মুহূর্ত সময় গড়াতেই চপল পায়ে দৌড়ে এলো ন্যালি। ন্যালিকে দেখে অভির সকল ক্লান্তি গায়েব হলো। শ্যামলা কঠিন মুখশ্রী হলো, চনমনে প্রাণবন্ত। মেয়েটি হেলো দিল, অভির সামনে এসে দাঁড়ালো। এরপর লজ্জায় মাথা নত করে শুধালো, কখন এলে? অভিরূপ মিষ্টি হেসে প্রত্যুত্তর করলো, কিছুক্ষণ আগে। ন্যালি শুধালো, এই গরমে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলাম তোমায়, কষ্ট হয়েছে বুঝি? অভিরূপ তৎক্ষণাৎ মাথা নাড়ালো। তোমার সৌন্দর্য দেখে ঈর্ষায় তারা ডাটি ছেড়ে পালিয়ে গেছে ন্যালি। ন্যালি মাথা ঝাঁকালো বোগার মতো। অভিরূপ মাথা চুলকে বলল, চলো কোথাও গিয়ে বসি। মায়া চৌধুরীকে সার্বিক পর্যবেক্ষণ করে ডক্টর হেনরি চিন্তিত ভক্তিতে বললেন, তোমার মাকে ভালো কোনো হসপিটালে ভর্তি করা প্রয়োজন। তার হেলথ কন্ডিশন চূড়ান্ত খারাপ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সারফাস তাৎক্ষণিক মাথা নাড়ালো। এরপর উত্তর করলো, আমি আর কাউকেই বিশ্বাস করি না ডক্টর। চিকিৎসা হলে আমার সামনেই হবে। আপনি বড় বড় মেন্টাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করুন। ডক্টরকে টাকার চাদরে মুড়িয়ে দেবো আমি, বিনিময়ে শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই। সিয়েরা ফরেস্টের চূড়া থেকে রাতের আধার এখনও পুরোপুরি সরে যায়নি। ভেজা পাতার গায়ে শিশির বিন্দু ঝুলে আছে মুক্তদানার ন্যায়। কুয়াশার ধূম্রজালের বিস্তার ধীরে ধীরে বিলীন হচ্ছে, সেই সাথে গাছের ফাঁক গলিয়ে উঁকি দিচ্ছে সূর্যের নরম কোমল আলো। দূরের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যে সোনালি আভা ছড়িয়ে পড়েছে, যেন নতুন দিনের আগমনী বার্তা। বাতাসে ভেজা মাটির তাজা গন্ধ আর পাখিদের কুহুতানে ভোরের নীরবতা ভেঙে যাচ্ছে একটু একটু করে। সারা অরণ্য জেগে উঠেছে এক অনাবিল শান্তির আবরণে। রূপকথা সারা রাত এক বিন্দু ঘুমায়নি। সে মায়া চৌধুরীর জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা রাত তার শিওরে বসেই কাটিয়ে দিয়েছে। সারফরাজও পুরোটা রাত ছটফট করে কাটিয়েছে, কখন তার মা জাগবে আর তাকে নাম ধরে ডাকবে সেই প্রত্যাশায়। কিন্তু মায়া চৌধুরী যেন দীর্ঘযুগ বাদে শান্তির নিদ্রায় গিয়েছেন। গতকাল ধরে তিনি নির্ঘুম কে জানে। এজন্যই তো আজ এতগুলো বছর পর সারফরাজ মামা করে ডাকবার পরেও তিনি চোখ খুলতে পারছেন না। তার শরীর মন বুঝে গিয়েছে সে নিরাপদে সুরক্ষিত সুস্থানে আছেন। নিলে অমন আরামের ঘুম কখনো হয় নাকি? ধীরে ধীরে সূর্যের তাপ প্রখর হলো, সেই সাথে তেজি হলো মৃদু কিরণ। কক্ষের থাই গ্লাস আর ভারী পর্দা ভেদ করে বৃহৎ মেঝের খেলা করতে লাগলো উৎস আলোকরশ্মি। সে রশ্মির তীক্ষ্ণতায় মায়ের ক্লান্ত চোখজোড়া নড়ে উঠল, কেঁপে উঠল চোখের পাতা। ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে চাইলেন তিনি। চারপাশে অবধ দৃষ্টি বুলিয়ে আবার চোখ বুঝলেন। এরপর শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলেন। সময়ের ব্যবধানে তার মুখের রং পাল্টাতে শুরু করলো হঠাৎ। ক্লান্ত চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট ও চূড়ান্ত ভয়ের ছাপ। সাহায্য প্রার্থনার আশায় চারপাশে চোখ বুলালো মায়া। এমন সময় গরম স্যুপের বাটি নিয়ে কক্ষে প্রবেশ করলো রূপকথা। মায়া চৌধুরীকে ছটফট করতে দেখে রূপকথা উঁচু গলায় ডাকলো, সারফরাজ! রূপকথার গলা পেতেই পরিমরি করে দৌড়ে এলো সারফরাজ। এদিকে রূপকথাকে দেখে অল্প শান্ত হয়ে বসলো মায়া। এরপর ছোট ছোট শিশুর ন্যায় শুধালো, ওই শয়তান তার হাত থেকে আমায় তুমি রক্ষা করতে পেরেছো মা? মায়ের করুণ চাহনি আর কাতর গলায় রূপকথার চোখ ছলছল হলো। সে অল্প মাথা দোলালো, কিন্তু হু হু করে কেঁদে উঠল সারফরাজ। তার কেমন ভয় হতে আরম্ভ করলো। যদি তার মা তাকে না চেনে, যদি তার চোখ জোড়া রুদ্রের চোখ মনে করে হাইপার হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি কীভাবে সামাল দিবে সারফরাজ? তবুও চোখের জল লুকিয়ে গুটি গুটি পা ফেলে রূপকথার পেছনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর অজানা ভয়ে মাথা নিচু করে ফেলল। সারফরাজের মনের অবস্থা আজ করতে পারল রূপকথা। তাই হাতের স্যুপের বাটি ঝটফট কর্নার টেবিলে রেখে মায়ের কাছে এসে বসলো। এরপর মায়ের হাত ধরে চেপে ধরে নরম গলায় বলল, সারফরাজ এসেছে আন্টি। সারফরাজের নাম শুনে মাথা নিচু করে কেঁদে ফেলল মায়া। সারফরাজ ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই পা চেপে ধরে কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। মায়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আনমনে সারফরাজের চুলে বিলি কেটে কেটে উঠল, রাজ বাবা আমার, কোথায় তুই? ও সারফরাজ, মায়ের কাছে আসবি না?
মায়ার আকুল ডাকে সারফরাজ মায়ার কোল থেকে মাথা তুলে মায়ার মুখ পানে অসহায় নজর নিবদ্ধ করলো। সারফরাজের আকাশি চোখ জোড়ায় দৃষ্টি মিলিয়ে চোখের জল ছেড়ে দিল মায়া। নীরবে সে জল কপাল গড়িয়ে গ্রীবাদেশে বিলীন হলো। কুচকে যাওয়া কম্পিত হাত জোড়া দিয়ে সারফরাজের মুখ আজলায় ভরে গভীর নজরে দেখল মায়া। এরপর ফিসফিস করে বলে উঠল, এই তো আমার মানিক, আমার রাজ, আমার বাবা। এটাই তো আমার বাবার চোখ। এই চোখে কোনো হিংস্রতা নেই। এই চোখ যে আমার বড্ড চেনা। এটা আমার সারফরাজের চোখ। কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠলেন মায়া। সেদিনের সেই ছোট্ট সারফরাজ এত বড় কী করে হলেও তা তার ছোট্ট মস্তিষ্কে ধরল না। সারফরাজ মায়ার হাত জোড়া নিজের কার্পুটে বন্দি করে ছোট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে উঠল। আমি তোমার সেই ছোট্ট সারফরাজ মা, কতগুলো বছর ধরে তোমায় খুঁজে চলেছি। তুমি জানো তোমাকে ছাড়া কীভাবে কেটেছে আমার রাত দিন? তুমি কেন আমায় একা ফেলে সেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে মা? আমাকে এতিমের মতো ফেলে কেন গেলে তুমি? তোমাকে হারিয়ে আমি যে রাস্তায় রাস্তায় ঘুরেছি। আমার জীবন যে কলুষিত হয়ে গেছে মা। মায়া কোনো প্রত্যুত্তর করলো না সারফরাজের কান্নায়। সে যেন তার নিজের ভাবনাতেই মশগুল। মায়া গভীর চোখে শুধু সারফরাজকে পর্যবেক্ষণ করে চলল। এরপর হুট করে আনমনে বলে উঠল, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও সারফরাজ, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মায়ার কথায় সারফরাজ মন থেকে ভেঙে গেল। তার মা এখনও সেই 21 বছর আগের স্মৃতিতেই আটকে রয়েছে। তার মা মোটেও সুস্থ নন। সারফরাজের চোখ দুটো চিনলেও আদতে তিনি মোটেও সারফরাজকে চিনেননি। সন্তান হিসেবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হলো সারফরাজের। তার বুক ভেঙে শ্বাস ভারী হয়ে উঠল। সারফরাজের বিক্ষিপ্ত মস্তিষ্ক হন্যে হয়ে ভাবতে লাগলো কোথায় চিকিৎসা করালে তাকে দ্রুত সুস্থ করতে পারবে। রূপকথা সারফরাজের চোখের ভাষা বুঝলো নিমিষেই। সে ঝটফট মায়ের সামনে এসে বলে উঠল, আন্টি, আপনি আগে এই স্যুপটা খেয়ে নিন, ওষুধ খেয়ে নিন, তারপর না হয়। রূপকথাকে কথা শেষ করতে না দিয়ে তারা দেখালেন মায়া। তিনি ব্যস্ত গলায় মেঝেতে হাঁটাহাঁটি করতে করতে বললেন, ওসব স্কুলের অনেক কঠিন নিয়ম মা, খেতে বসলেই দেরি হবে। আমি সারফরাজকে স্কুলে দিয়ে এসেই খাবো, কেমন? বলেই শূন্যের মাঝে কল্পনায় সেই ছোট্ট সারফরাজকেই হাতড়ালেন মায়া। এমন সময় ডক্টর হেনরি একজন নিউরো স্পেশালিস্টকে নিয়ে সারফরাজের ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। ডক্টরকে বসতে দিয়ে ইয়ং দৌড়ে এলো দোতলায়। এরপর সারফরাজকে ইনফর্ম করলো, আমার মাকে নিয়ে একবার নিচে চলুন, ডক্টর হেনরি এসেছেন। সারফরাজ মাথা ছাকাতেই মাথা নত করে বেরিয়ে গেল ইয়ংকে অনুসরণ করে চোখের জল মুছে রূপকথাকে ইশারা করে বেরিয়ে গেল সারফরাজ। চলে যেতেই মায়া শুধালো, উনি কে হয় তোমার? মায়ের প্রশ্নে রূপকথার বুক থক করে উঠল। ভাগ্যিস সারফরাজ শুনতে পায়নি এই কথা, নইলে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যেই মাকে একটু দেখার আশায়, একটু ভালোবাসা পাওয়ার আশায় দিনের পর দিন বুক ঠুকে মরেছে, সেটা সেই মা যদি তাকেই চিনতেই না পারে, সেই ব্যথা কী করে সইবে সে? সারফরাজ হনহন করে নিচে নেমে ডক্টর হেনরিকে হ্যালো জানিয়ে সামনের কাউচে বসলো। এরপর নিজের ট্যাব থেকে একটা ফাইল বের করে ডক্টর হেনরির হাতে সুপর্দ করলো। ফাইলটা মায়ার মেন্টাল হেলথ কন্ডিশনের। এটা ডক্টর সোহানা তাকে পাঠিয়েছে। ডক্টর হেনরি ডক্টর ভিক্টরের কাছে সেই ফাইল পেশ করে বলে উঠল, চেক ইট। অভিজ্ঞ মাঝবয়সী ডক্টর ভিক্টর গভীর চোখে ফাইলগুলো চেক করে কপাল কুঁচকে ফেলেন। এরপর হতাশা বিস্মৃত শ্বাস ফেলে বলে উঠলেন, সে তো পাগল নয় মিস্টার রাজ। দীর্ঘদিন ধরে তাকে একই হাই ডোজের মেডিসিন সেবন করিয়ে একটা হ্যালোসিনেশনের জগতে আটকে রাখা হয়েছে। সেই ওষুধের প্রভাবে তার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা রিকভার করা সম্ভব। ওই ওষুধ বন্ধ করে নর্মাল ট্রিটমেন্ট করলেই ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। শুধু ওনাকে বেশি করে সময় দিতে হবে, আর কিচ্ছু না। বলেই হাতের ট্যাব সারফরাজের পানে এগিয়ে দিলেন ভিক্টর। সারফরাজ অবাক হয়ে শুনতে লাগলো ডক্টরের কথাগুলো। এরপর আশার আলো দেখার মতো শুধালো, খুব দ্রুত কি মা আমায় চিনবে ডক্টর? সন্তানকে মা চিনে না, এর চেয়ে কঠিন বেদনার তো হয়তো পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সারফরাজের চোখের আকুতি বুঝলেন ডক্টর ভিক্টর। সে নিজের ব্যাগ থেকে প্যাড বের করে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন। এরপর সারফরাজের পানে এগিয়ে বলে উঠলেন, ওনাকে কখনো হাইপার করবেন না, ওনাকে সময় নিয়ে বোঝাবেন, ওনার সাথে বেশি টাইম স্পেন্ড করবেন, আর এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আর আই হোপ উইল রিকভার সুন। এরপর তিনি বলে উঠলেন, আই ডোন্ট সি দ্য পেশেন্ট ফর আ মোমেন্ট। সারফরাজ মাথা ছাকিয়ে রূপকথাকে গলা বাড়িয়ে ডাকল। সারফরাজের ডাকে মায়াকে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো রূপকথা। ডক্টর ভিক্টর গভীর চোখে মায়ের চালচলন, চোখের গতিবিধি আর মুখের এক্সপ্রেশন পর্যবেক্ষণ করলেন। যদিও মায়ের মুখের ভাষা তার বোধগম্য হলো না। দীর্ঘ বছর ধরে মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর সাথে কাজ করছেন তিনি। ব্রেন শর্ট হয়ে সত্যি পাগল হয়ে যাওয়া আর জোর করে পাগল বানিয়ে রাখার তফাৎটা ঢের বুঝলেন।
ডক্টর ভিক্টর মায়াকে অবজার্ভ করে বলে উঠলেন, আমাদের হসপিটালে একজন দেশি ডক্টর রয়েছে, ডক্টর হাসান। রোগীদের জন্য বেশ হেল্পফুল আর পোলাইট। আমি তাকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যাতে প্রতিদিন একবার করে এসে আপনার মায়ের হেলথ চেক আপ করে যায় আর নিজ হাতে ট্রিটমেন্ট করায়। আশা করি উনি রাজি হবেন। সারফরাজ ডক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। ডক্টর ভিক্টর সারফরাজকে আশ্বস্ত করে হেনরিকে নিয়ে বেরিয়ে গেলেন। ডক্টর চলে যেতে লুইসের হাতে প্রেসক্রিপশন তুলে দিয়ে সারফরাজ আদেশ করলো, এখনই মেডিসিনগুলো নিয়ে এসো। লুইস এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে চলে গেল। সারফরাজের ড্রয়িং রুমের চারপাশে মুগ্ধ নজর বোলালো মায়া। কাচের দেয়ালের বাইরের সবুজ প্রকৃতি, ঘরের ভিতরে আভিজাত্য ভরা সৌন্দর্য সব মোহিত করলো তাকে। প্রকৃতি উপভোগ করতে করতে মায়া বলে উঠল, দীর্ঘদিন এই দুচোখ কঠিন চটচটে বদ্ধ দেয়াল ছাড়া কিছুই দেখেনি। মায়ার কথায় ব্যথিত হয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর মায়ার হাত চেপে ধরে টেনে নিয়ে গেল বাইরে, যেন বাবা তার ছোট রাজকন্যাকে পৃথিবীর সৌন্দর্য দর্শনে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। সারফরাজের পায়ের গতি অনুসরণ করে পা মেলালো মায়া। শূন্য পা জোড়া মারিয়ে গেল শিশির ভেজা ঘাস। মায়া অবাক নয়নে চারিধারে নয়াভিরাম সৌন্দর্য দেখল। হঠাৎ মায়া দেখতে পেল পাইন গাছের পেছনে দাঁড়িয়েছে দল বাঁধা হরিণের পাল। হরিণের পাল দেখে মায়ার ছোট্ট বাচ্চার ন্যায় অবাক হয়ে গেল। অদূরের ঝর্ণা, পশু পাখি আর সবুজ প্রকৃতি সব কিছু থেকে মায়া শুধালো, আমি কি আজীবন এই সৌন্দর্য উপভোগ করতে পারবো? সারফরাজ পেছন থেকে মায়াকে জড়িয়ে মায়ার কাঁধে মুখ গুজে বলল, ক্ষমতা থাকলে তোমায় 1000 বছর বাঁচিয়ে রেখে এই সৌন্দর্য দেখাতাম মাম্মা। সারফরাজের মাম্মা সম্বোধন মায়ার কাছে ঠেকলো যেন ছোট্ট সারফরাজ তাকে ডাকলো। মায়া চট করে সারফরাজের পানে ঘুরে অবাক চোখে বলল, আমার বল। সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে ভাঙা অস্ফুট গলায় ডাকলো, মাম্মা। মায়ার চোখ থেকে টপ টপ করে জল গড়াচ্ছে। সেগুলো না মুছে মায়া বলে উঠল, আবার বল। সারফরাজ মায়ার পায়ের কাছে লুটিয়ে পড়ে কেঁদে উঠল, আমি তোমার সারফরাজ মাম্মা, আমাকে একবার বুকে জড়িয়ে ধরো। বুকটা খুব জ্বলছে মা, বুক ব্যথা করছে, আমি আর সইতে পারছি না। সারফরাজের আকুতি ভরা কান্না মায়ার বুক ভেঙে দিল। সেও মাটিতে বসে সারফরাজকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব। শুনশান নিস্তব্ধ অন্ধকার রাস্তার বাঁকে গাড়িতে বসে বসে চোখ বুজে সিগারেট ফুঁকছে সারফরাজ। ঘড়িতে সময় মধ্যরাত, শীতের প্রকোপ যথেষ্ট। মাঝরাতে জেগে থাকা রাস্তার কুকুরগুলো ভৌতিক সুরে নেকড়ের ন্যায় হাউলিং করে চলছে। পুরো শহর যেন ঘুমিয়ে গিয়েছে। মানুষের চলাচল খুব একটা নেই, কিন্তু থেকে থেকে অ্যাম্বুলেন্সের পুপু সাইরেন কান লাগছে। মাথায় হাজারো কুটির বুদ্ধি কিলবিল করছে। সারফরাজের কোনটা রেখে কোনটা আগে জাহির করবে তার কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। বন্দুকের চোখা নল দিয়ে নাকের ডগা চুলকে ফোন সময় পরখ করে নিল। এমন সময় ড্যাভিনের কল এলো। ঠোঁটে বাঁকা হাসি বুলিয়ে ফোন রিসিভ করলো সারফরাজ। এরপর ভরাট ব্যস্ত স্বরে বলল, ইয়েস ড্যাভিন, হি হ্যাজ লিভ দ্য হসপিটাল অ্যান্ড ইজ অন হিজ ওয়ে হোম বস। ড্যাভিনের কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল সারফরাজ। এরপর গাড়ি থেকে নেমে ডাকলো, বস। পিছনের গাড়ি থেকে মুহূর্তেই নেমে গেল ইয়ং আর লুইস। সঙ্গে নিয়ে এলো নিজেদের ব্যবহারিক হিকলার অ্যান্ড কোচের 146 সাবমেশিন গান। নিজের ব্লেজারের ভেতর থেকে 2 হাতে 2টো গান বের করে চকচকে নজর বোলালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো সামনের 2তলা বিশিষ্ট আধুনিক বাড়িটির অভিমুখে। নিজের ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ছুটছে রুদ্ররাজ। আজকাল কিছুই তার মনোভূত হচ্ছে না, সব কিছু কেমন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মায়া চৌধুরীর সবচেয়ে বড় লস প্রজেক্ট রুদ্রের জন্য। রুদ্র অবশ্যই ইতিমধ্যে ভেবে ফেলেছে কীভাবে সারফরাজকে নাকা নিচু বাড়ি খাওয়াবে। তার চেয়েও বড় কথা হচ্ছে সারফরাজের কাছের এক লোককে ম্যানেজ করে ফেলেছে রুদ্র। তাকে দিয়েই সারফরাজের উইকেট পতন করবে সে, শুধু সময়ের অপেক্ষা। নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে নিজ বাড়ির সামনে এসে থামলো রুদ্রের গাড়ি। বাড়ির নিচের বিশাল পার্কিং এরিয়ার গাড়ি পার্ক করে তালা খুলে বাড়ির ভেতরে ঢুকতে চাইল রুদ্র, কিন্তু এ কি, তালা আগে থেকেই খোলা। রুদ্রের ফর্সা মসৃণ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে লম্বা পায়ে ফিরে এলো পার্কিং এরিয়ায়। এরপর গাড়ির টুলবক্স থেকে নিজের গান বের করে সতর্পণে ড্রয়িং রুমে প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুমে খুনখুটি অন্ধকারের রাজত্ব। রুদ্র নিজে থেকেই লাইট অন করে চারপাশে চতুর নজর বোলালো। রুদ্রের শরীরের গন্ধে প্রতিদিন রুদ্রের পোষা বিড়াল ম্যানিয়ার কুকুর লেভেলে দৌড়ে আসে, কিন্তু আজ এলো না। রুদ্রের কাছে ঘটনা খটকা লাগলো। সে সিঁড়ি ধরে উপরে উঠে এলো। এবার নাকের পাতা ফুলিয়ে খট করে নিজের বেডরুমের দরজা খুলে গুলি চালাতে চাইলো, কিন্তু তার আগেই সারফরাজ তার কপালে বন্দুকের নল থেকে খিটখিটে হেসে বলে উঠল, লস এঞ্জেলসের হাওয়া বড্ড মিষ্টি, এজন্যই তো জঙ্গল ছেড়ে শহরের বাতাস খেতে এলাম। কেমন লাগলো আমার দেয়া সারপ্রাইজ ব্রো? রুদ্র দাঁত পিষে বলে উঠল, সিংহের খাঁচায় মরতে এসেছিস?
সারফরাজ আরেক দফা হাসলো, এরপর রুদ্রের চোখে চোখ রেখে বলে উঠলো, তোর মুসলমানি করাতে এসেছি, শুনেছি দিনে দিনে বহুত লম্বা হয়ে গেছে, তাই কাটাতে এলাম। বলেই গর্জে উঠল, টাইট করে পিস মোড়া করে বেঁধে ফেলে কি। আদেশ পাওয়া মাত্র অন্ধকারের ভেতর থেকে শক্তপোক্ত লুইস আর ইয়ং বেরিয়ে এসে রুদ্রের 2 হাত মুড়িয়ে ধরল। রুদ্র ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু অসুর তুল্য শক্তিশালী মানুষ দুটির সাথে পেরে উঠল না। এই দৃশ্যে মজা পেয়ে সারফরাজ নাটকীয় হাসল। এরপর বলল, এমন শরীরওয়ালা দেখে 2টো বডিগার্ড রাখবে। আজ যদি বডিগার্ড থাকতো তবে আমার হাতে ধোলাই খাওয়া থেকে বাঁচতে পারতি। এসব কুকুর বিড়াল দেখি হয় বল, মানুষ বলের উপর আর কিছু আছে? রুদ্রকে টেনে হিচড়ে ডাইনিং রুমে নিয়ে এলো দুজনে। এরপর একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধলো। সারফরাজ চোখের ইশারা করলো লুইসকে। ইশারা পাওয়া মাত্র কিচেন থেকে ম্যানিয়ার লেভেলের রক্তাক্ত দেহ 2 হাতে ঝুলিয়ে অনাদরে নিয়ে এলো লুইস। এরপর তা ছুঁড়ে মারল রুদ্রের উপর। সন্তান তুল্য পশুদূতের নৃশংস পরিণতিতে চিৎকার করে উঠল রুদ্র। সারফরাজ বিদঘুটে হাসলো সেই চিৎকারের প্রত্যুত্তরে। এরপর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ঘেউ ঘেউ মিউ মিউ করে একদম কানের মাথা খেয়ে দিচ্ছিল, তাই চিরতরে চুপ করিয়ে দিলাম। বলে অপ্রস্তুত রুদ্রের কপালে আর বুকে 2 হাতের 2 গান ঠেকিয়ে ট্রিগার চেপে বলে উঠল, হ্যাপি জার্নি। খট করে আওয়াজ হলো। রুদ্র চিৎকার করলো, কিন্তু গুলি বেরোলো না। রুদ্রের কপাল ভেয়ে ঘাম ঝরল। তাকে দেখে সারফরাজ হো হো শব্দে হেসে বলে উঠল, ভয় পেলে কেমন লাগে ভাইয়া? অন্যকে ভয় দেখানোর মাঝে পৈশাসিক আনন্দ আছে, তাই না? আমার সরল সহজ মাকেও তো এভাবেই দিনের পর দিন ভয় দেখিয়েছিস, তাই না? কী ভেবেছিলি এত তাড়াতাড়ি মারবো? বলেই দাঁতে দাঁত পিষল সারফরাজ। এরপর চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠে মুছে হিস হিস করে বলে উঠল, মোটেও না। আমার মায়ের চাইতে বদ্ধ উন্মাদ করবো তোকে আমি। সেদিন ফুল মেন্টার হয়ে ল্যাংটা হয়ে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের মতো গাড়ি আটকে নাচ দেখাবি, সেদিন তোকে শেষ করবো আমি, এর আগে নয়। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোর জীবনের জাহান্নাম আবার শুরু। তোকে আমি 1 মিনিটও শান্তিতে ঘুমোতে দেবো না। আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে চাবি, সেটাও পারবি না। ইউর টাইম স্টার্ট নাও। সুফিয়ান চৌধুরীর সাথে রূপকথা মায়া চৌধুরীর ব্যাপারে সব কিছু শেয়ার করলো। কীভাবে মায়া চৌধুরীকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় পাওয়া গেছে সেটাও সবিস্তারে জানালো। পুরো ঘটনা শুনে শিউরে উঠলেন সুফিয়ান আর রেখা। সুফিয়ান অকথ্য ভাষায় রুদ্রকে বেশ গালাগালিও করলেন, কিন্তু অবশেষে সারফরাজকে জীবিত অবস্থায় তার মাকে ফিরে পেয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করলেন। সুফিয়ানের থেকে ফোন নিয়ে রেখা বলে উঠলেন, তুমি ওনাকে দেখে রেখো রূপকথা, বেচারি এতগুলো বছর অনেক সাফার করেছেন, উনি সুস্থ হলে তাড়াতাড়ি দেশে ফিরে এসো। তোমাকে ছাড়া থাকতে আমাদেরও ভালো লাগছে না, দরকার হলে সারফরাজের মাকে সহ নিয়ে এসো, উনি না হয় আমাদের সাথেই থাকবেন। রূপকথা মাথা চাকিয়ে বলে উঠল, ঠিক আছে, আমি এখন রাখছি। এখানে এখন ভোর সকাল, আমাকে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। রেখা ঘড়িতে নজর বুলালেন। তাদের এখানে কেবল সন্ধে নামলো আর ওখানে ভোর। মায়া আর কথা বাড়ালেন না। মেয়েকে সাহস দিয়ে ফোন রেখে সুফিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, মেয়েটা হুট করে বড় হয়ে গেল, তাই না কথার বাবা? মেয়ে বড় হওয়ার কথাটা শুনে সুফিয়ানের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। তিনি বুক মালিশ করতে করতে বলে উঠলেন, একদিন মেয়েটা আমাদের থেকে পরের ঘরে চলে যাবে, তখন কিভাবে থাকবো আমরা বলো তো? রেখা তপ্তপ শ্বাস ফেললেন। এরপর প্রসঙ্গ পাল্টে বললেন, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। রেখা উঠে চলে গেলেন কিচেনে, কিন্তু সুফিয়ানের মন থেকে ব্যথা সরল না। তিনি আনমনে ভাবতে লাগলেন, সারফরাজের সাথে রূপকথার বিয়ে হলে রূপকথা আলদীবন বিদেশের মাটিতে থাকবে, বাবা মায়ের ধরা ছোঁয়ার বাইরে। ভিডিও কলে শেষ ভরসা থাকবে তখন। মন চাইলেও তখন আর মেয়ের হাতটা পরম ভালোবাসায় স্পর্শ করা যাবে না, খাওয়া যাবে না আদর মাখা চুমু। মন খারাপের বিষণ্ণ বিকেলে রূপকথাকে নিয়ে বাগানের বেঞ্চে বসে আর সন্ধ্যা তারাটাও দেখা হবে না। বাবা আর মেয়ের মাঝে থাকবে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। নিয়ত বুঝি এতটাই নিষ্ঠুর কন্যার পিতার জন্য? সুফিয়ান মন থেকে হতাশা দূর করতে চাইলেন, কিন্তু তা আরও জেগে বসল। সুফিয়ান পকেট হাতড়ে ফোন বের করলেন। এরপর ডায়াল করলেন এসপি আবির মাহতাবের নম্বর। ফোন রিং হতে আবির ফোন তুলল। স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর। হ্যালো স্যার, ভালো আছেন? ম্যাডামের শরীর ভালো? পুলকিত হয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করলো আবির, কিন্তু সুফিয়ান চৌধুরী থমথমে গম্ভীর গলায় বলে উঠত, কন্যা সন্তানের বাবা হয়েছে আবির, মেয়েকে হৃদয়ের সব ভালোবাসা নিংড়ে দিও না। মেয়ে বড় হয়ে পরের ঘরে চলে গেলে সইতে পারবে না, কলেজা ছিঁড়ে হৃদয় ক্ষতবিক্ষত হবে। আর কথা বলতে পারলেন না সুফিয়ান, তার গলা ভার হলো। খট করে লাইন কেটে দিয়ে চোখের কোণে জমা জল মুছে নিলেন। এরপর মনে মনে বলে উঠলেন, দরকার পড়লে ঘর শ্বশুর হয়ে মেয়ের জামাই বাড়িতে গিয়ে উঠবো,
ঘর জামাই হতে পারলে ঘর শ্বশুর হওয়া যাবে না কেন? মনে মনে কথাটি ভেবে সারফরাজের নম্বর ডায়াল করলেন সুফিয়ান। রিং বেজে ফোন কেটে গেল। সারফরাজ তুলল না। সুফিয়ান দাঁত পিষে ঠোঁট কামড়ে সারফরাজকে কয়েক দফা গালাগালি করলেন। গালাগাল শেষ হতে না হতেই সারফরাজের ফিরতি ফোন এলো। সুফিয়ান কপাল কুঁচকে ফোন রিসিভ করলেন, যেন মুখে করল্লার রস চালান করছেন মাত্রই। সুফিয়ান হ্যালো বলবার আগেই ঘুম জড়ানো কণ্ঠে সারফরাজ বলে উঠল, সকাল সকাল জ্বালাতন করতে এসে গেছেন না? সারা রাত পর একটু ঘুমালাম, সহ্য হলো না। আচ্ছা, আপনার কোন জন্মের শত্রু আমি বলুন তো? সুফিয়ান গলা উঁচিয়ে বললেন, শোন হতচ্ছাড়া, তুই আমার আজীবনের শত্রু। তোর কারণে আমার মেয়ে আমার হাতছাড়া হয়েছে। তোকে তো আমি শুয়োর কোথাকার। বলেই থেমে গেলেন সুফিয়ান। সারফরাজ কিচকিটিয়ে হাসলো সুফিয়ানের মেয়েকে রাগে। এরপর বলে উঠল, গত রাতে ঝাল তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বুঝি? নিচে উনুনের ন্যায় জ্বলছে, তাই না? তাই বিষ ঝাড়তে কল করে আমার ঘুম ভাঙালেন? সুফিয়ান ধমকে বলে উঠলেন, গজব পড়ুক তোর মুখে, খালি বিশ্রী কথাবার্তা নিয়ে ঘুরে সারাক্ষণ, ফাতরা ছেলে কোথাকার। তাহলে ফোন করেছেন কেন? অবাক হয়ে জানতে চাইল সারফরাজ। সুফিয়ান এবার নড়ে চড়ে বসলেন, কেশে গলা ছাড়লেন। এরপর আস্তে আস্তে আরম্ভ করলেন, শোন ফাজিল ছেলে, আমি কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু ঘর শ্বশুর থাকবো। যদি অমত করেছিস তবে মেয়ে পাবি না। শর্তে রাজি আছিস কিনা বল? সুফিয়ানের কথাগুলো সারফরাজের ঘুমন্ত মস্তিষ্কে ক্যাচ করতে সময় লাগলো। যখন পুরোটা সারফরাজের মাথায় খেলে গেল, সারফরাজের চোখ বড় বড় করে উঠে বসলো। এরপর গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে উচ্ছ্বসিত গলায় বলল, আমার বিয়ে কবে কমিশনার সাহেব? কতদিন ধরে এদিনের স্বপ্ন দেখছি, আপনার মেয়েকে বিয়ে করে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে। ও হরে, কি সুন্দর সকাল আজ। ইস, আচ্ছা বিয়েটা কবে? সুফিয়ান নাক ফুলিয়ে চট করে বলে উঠলেন, লাল শুক্রবার। যেই মাসে লাল শুক্রবার ওই মাসে তোর বিয়ের শালার বেটা। শর্তে রাজি না হয়ে সে ঘুমাতে চলে এসেছে আমার মেয়েকে ধরে। বলেই ফোন কেটে দিলেন। সারফরাজ কেটে যাওয়া ফোনের পানে কতক্ষণ স্থির দৃষ্টি করে তাকালো। এরপর মাথা চুলকে ঠোঁট কামড়ে বলে উঠল, আমার বিয়ে? ভাবতেই লজ্জা লাল হলো সারফরাজের সফেদ গাল। লজ্জায় সারফরাজ কম্বলের তলায় লুকালো। এরপর আবার মাথা বের করে বলে উঠল, আমার বিয়ে? রান্নাঘরে টুকটাক হাতের কাজ সেরে নিল রূপকথায়। এরপর কী নাস্তা বানাবে এটা নিয়ে ভাবতে লাগলো। রেখা কখনোই তাকে রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি। হালকা নুডলস, পাস্তা, ডিম ভাজি, আলু ভর্তা করতে পারে রূপকথা। একদিন সারফরাজই রান্না করে খাইয়েছে তাকে, কিন্তু গত রাতে লজেন্সেস থেকে ভোরে ফিরেছে সারফরাজ। উঠবে কখন তার ঠিক নেই। এদিকে মায়া চৌধুরীর সকালে মেডিসিন রয়েছে। ডক্টর বলছে টাইম টু টাইম মেডিসিনগুলো দিতে। এখন সারফরাজ কখন উঠবে সেই আশায় বসে থাকলে কারোর পেটের দানা পানি পড়বে না। অভিরূপটারও আসার কোনো নাম নেই। নানান ভাবনা ভাবতে ভাবতে রূপকথা ভাবলো সে রুটি আর ডিম ভাজি করবে। যদিও আজ প্রথম রুটি বানাতে চলছে সে। অভিরূপটাও আসছে না। রুটি বানানোর জন্য আধ্যাত্মিক কোনো জ্ঞানেরও প্রয়োজন নেই। আটা পানি নিয়ে মাখলে আর বেলুনি দিয়ে বেললেই হয়ে যায় গোল গোল রুটি। যে ভাবনা সেই কাজ। গামলা ভর্তি ময়দা ঢাললো রূপকথা। এরপর গপগপ তাতে পানি ঢাললো। যখন হাত লাগিয়ে মাখাতে গেল তখন সেগুলো চিটকে হাতে লেগে এলো। এবারে ভরা শীতে ঘাম ছুটল রূপকথার। সে কুলসুমের মতো টাইট করে মাখতে পারছে না এগুলো। কেমন সব ঢিলে ঢালা হয়ে গেছে। এবার 2 হাত লাগালো। মুসিবত আরও বাড়লো 2 ধাপ। এবার 2 হাতই আঠালো চিটকে চিটকে হলো। 2 হাত গামলা থেকে তুলে চোখের সামনে এনে বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। মস্তিষ্ক জানালো পানি বোধহয় বেশি পড়েছে। টাইট করার জন্য আটা আর প্রয়োজন। রূপকথা ইচ্ছে মতো আটা ঢেলে মাখাতে লাগলো। এবার গামলা ভরে গেল। রূপকথার হাত ধরে এলো। সে এতগুলো খামির মাখাতেই পারছে না। এবার রুটি হবে কি করে তবে? সারফরাজের আর ঘুম হলো না। সে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি ধরে নামতে নামতে দেখলো রান্নাঘরে নাজেহাল অবস্থায় রূপকথা কিছু করছে। চোখ বাঁকা করে ভ্রু কুচকে সারফরাজ বোঝার চেষ্টা করলো, ইয়ে শালি কার কি আর হ্যাঁ। সারফরাজ তড়িৎ পা চালিয়ে কিচেনে এলো। এরপর চারপাশের অবস্থা দেখে রূপকথার পিছনে এসে দাঁড়ালো। চিন্তিত রূপকথার লতানো কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে সারফরাজ ফিক করে হেসে দিয়ে শুধালো, কয় হাজার মানুষের রুটি বানাতে বসেছো জান? রূপকথা আটা মাখা আটালো হাত উঁচু রেখে এই ঠোঁট উঠলে বলতে হলো, রুটি হচ্ছে না কেন? সারফরাজ রূপকথাকে কোমরে ধরে বেসিং সারফেসের উপরে বসালো। এরপর রূপকথার পানে গভীর নজর বোলালো। মেয়েটির নাকে, গালে, কপালে ময়দার ছড়াছড়ি। সারফরাজ তপ্ত শ্বাস ফেলে একটা কিচেন টিস্যু নিয়ে রূপকথার নাক, গাল, কপাল মুছে বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তুমি সকালে এসে ঘুমালে তাই জন্য। সারফরাজ আটা ভর্তি গামলা দূরে সরিয়ে পোলাও চাল বের করলো। এরপর খচখচ করে কয়েক পদের সবজি কেটে পাতলা খিচুড়ি বসালো। উপর চুলায় ডিম ভাজলো। ফ্রিজ থেকে ছোটো চিংড়ি নামিয়ে ভর্তার জন্য রেডি করে নিল। প্রেশার কুকারে দিয়ে দিল আলু সেদ্ধ। রূপকথা অবাক না হয়ে সারফরাজের হাতের কাজ দেখলো। সব কিছু গুছানো পরিপাটি। রূপকথার মনে হলো সারফরাজ মেয়েরূপী পুরুষ মানুষ। নয়তো মেয়েদের মতো নিখুঁত করে একটা ছেলে কী করে সব মেনটেন করতে পারে।
রূপকথার ভাবনা শেষ হবার আগে প্রেশার কুকার সিটি দিল। রূপকথা আনমনে চমকে উঠল। সারফরাজ অল্প হেসে রূপকথার নাক টেনে বলে উঠল, এত ভয় কোথায় থাকে? রূপকথা উত্তর করল না। কিচেন অ্যাপ্রনে সারফরাজকে কেমন অসহ্য সুন্দর লাগছে। বেহায়া নজরে রূপকথা ড্যাব ড্যাব করে সারফরাজকে দেখতে লাগলো। সারফরাজ রূপকথার চাহনিতে প্রশস্ত হেসে শুধালো, এভাবে কি দেখছো? আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে, কিন্তু আমার ভালো লাগছে, চট করে আনমনে উত্তর করলো রূপকথা। রূপকথার উত্তরে কাজ ফেলে রূপকথার একদম সন্নিকটে এলো সারফরাজ। এরপর কপালে কপাল ঠেকালো। তাতেও বিন্দুমাত্র পরখ ফেলল না রূপকথা। সারফরাজ রূপকথার চোখের পানে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ভেবেছিলাম আমি একাই বোধহয় নির্লজ্জ, কিন্তু এখনও তো দেখছি তুমিও আমাকেও ছাপিয়ে। রূপকথা সারফরাজের ঠোঁটে আঙুল বলিয়ে বলে উঠল, তোমাকে অপলক দেখার জন্য যদি আমাকে নির্লজ্জ খেতাবে ভূষিত হতে হয় তবে আমি তাই। কন্ট্রোললেস হতে ইচ্ছে করছে বলে রূপকথা গলার ভাঁজে মুখ নামালো সারফরাজ। এমন সময় মায়া মিহি গলায় বলে উঠল, কী করছো তোমরা? মায়ার গলা কর্ণকুহরে বাড়ি খেতেই সারফরাজকে সজোরে এক লাথি মারল রূপকথা। তাল সামলাতে না পেরে সারফরাজ দূরে ছিটকে গেল। রূপকথা শরীর ঝেড়ে তাড়াহুড়ো করে নেমে বলে উঠল, কিছু না আন্টি, রান্না করছিলাম। মায়া হাসি মুখে বলে উঠল, খিদে পেয়েছে আমার। রূপকথা মায়াকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলে উঠল, একটু অপেক্ষা করুন, এখনই হয়ে যাবে। সারফরাজ গজগজ করতে করতে খিচুড়ি আর ডিম ভাজা টেবিলে এনে রাখলো। এরপর কড়া গলায় রূপকথাকে বলল, এখানে বসে বসে খাওয়া চলবে না, যাও শিলপাটায় চিংড়ি বাটো। সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে রূপকথা মুখ বেঁকিয়ে বলে উঠল, মাত্রই বর্ষাকাল চলছিল আর এখনই ভাদ্র মাস হয়ে গেল এত খড়খড়ে। সারফরাজ ব্যস্ত হাতে আলো ছিলতে ছিলতে বলে উঠল, যত নষ্টের মূল তুমি। খুব শীঘ্রই বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বাপ নিয়ে দুটোই জ্বালিয়ে জীবন ছারখার করে দিচ্ছি। তুই ছাতা আলো ছিলে না কেন? মায়া প্লেটে খিচুড়ি নিতে নিতে বলে উঠল, মেয়েটা কি তোমার বউ বাবা? সারফরাজ আর চোখে রূপকথাকে দেখলো। এরপর উত্তর করলো, ঠিক বউ না, কিন্তু বউয়ের যাতে কম কিছু না, ও আমার জ্বালাতন নেশা। মায়া অবাক হয়ে শুধালো, সে আবার কি? আলু ভর্তার বাটি মায়ের সামনে রেখে সারফরাজ চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, জ্বালাতে জ্বালাতে ভাজা ভাজা করে ফেলেছে মা, সেই ছোটো থেকে জ্বালাচ্ছে, এখনও জ্বালিয়েই যাচ্ছে, কোনোভাবেই পালাতে পারছি না। রূপকথা মায়ার অপোজিটে বসে বলে উঠল, আপনার ছেলে কিন্তু এবার বেশি বেশি বলছে আন্টি, আমি কিন্তু এবার চুপ থাকবো না বলে দিলাম। রূপকথার সারফরাজের খুনসুটিময় ঝগড়ার মন খুলে হাসলেন মায়া। দীর্ঘ বছর পর আজ রাতে শান্তির নিদ্রায় গিয়েছিলেন তিনি, সেই সাথে সকাল সকাল মনটাও ফুরফুরে লাগছে। খিচুড়ির লোকমা মুখে তুলে মায়া রূপকথাকে আদরি গলায় শুধালো, তোমার নাম কি মা? রূপকথা মিষ্টি এসে উত্তর করলো, রূপকথা। সারফরাজ রূপকথাকে চোখ টিপে বলে উঠল, ও মিথ্যে বলছে মা, ওর নাম রূপকথা নয়, জ্বালাতন নেশা। সারফরাজের বাচ্চা সারফরাজ বলে জুসের গ্লাস থেকে সারফরাজের উপর জুস ছুঁড়ে মারল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের আশেপাশে জুস চেটে সারফরাজ বলল, জুসের চিনি দাওনি, জ্বালাতন নেশা। রূপকথা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আপনার ছেলে একটা জঘন্য বজ্জাত আন্টি, শাসন করে একটু মানুষ করুন, নয়তো আমি ওর মাথা ফাটিয়ে দেবো। বলেই না খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল রূপকথা। মায়া আলু ভর্তা দিয়ে খিচুড়ি মুখে তুলে চোখ বুজে ফেললেন। এই স্বাদটা খুব চেনা। কর্নেল সাহেব এভাবে ভাত, তাজা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতেন। গরম ভাত আর ঘিয়ের সাথে বেশ লাগতো। স্বামীর কথা মনে পড়তে চোখের কোণে জল গড়ালো মায়ার। আরও বেশি করে আলু ভর্তা মুখে পুরে মাথা নিচু করে ফেললেন মায়া। এরপর বলে উঠলেন, বাবার থেকে শিখেছিস? সারফরাজ হাত গুটিয়ে ভারী শ্বাস ফেলল। এরপর বলল, যেদিন তুমি হাত ভেঙে সিএমএইচে ভর্তি ছিলে তখন পাপা আর আমি রান্না করে খেয়েছিলাম, তখনই দেখা হয়েছে। হাত ভাঙার ঝাপসা স্মৃতি মনে পড়ল মায়ার। এরপর বলল, খুব দুষ্টু ছিলি তুই, বেকায়দা ঝাঁপ মেরেছিলি আমার ওপর, তাই না? সারফরাজ চোখের জল মুছে বলে উঠল, আমি এখন শান্ত হয়ে গেছি মা, আর ঝাপাঝাপি করি না, তোমায় আর ব্যথা দেব না, এখন থেকে পাপার মতো তোমায় আগলে রাখবো। মায়া নিঃশব্দে খাওয়া আরম্ভ করলেন। এরপর বললেন, থেকে থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পরক্ষণেই ভুলে যাই। আমি কবে নাগাদ সুস্থ হব বাবা? সারফরাজ ভাঙা গলায় বলল, খুব শীঘ্রই। অভিরূপের পরিবারের সকলের ভিসা হয়ে গেছে ক্যালিফোর্নিয়ার। সেই সুসংবাদ দিতেই দুপুরের আগে আগে নেনেদের বাড়ি এলো অভিকে পেয়ে বেশ খুশি হলেন সেলিনা। আমজাদ হায়দার ছাদ বাগান থেকে দৌড়ে এসে কুশলাদি বিনিময় করে সোফায় বসালেন। অভিরূপ চলে যাবে শুনে আমজাদ সেলিনা দুজনেই মন খারাপ করলেন। নারী দূর থেকে শুনেই কেঁদে ফেলল। অভিরূপ চলে গেলে সে কীভাবে থাকবে? তাছাড়া 5টা বছর কি চারটিখানি কথা? কিন্তু নিজের ভবিষ্যতের ভাবনা ভেবে নিজেকেও বুঝালো ন্যালি। সেলিনা অভিরূপকে বোঝালো, বাবা মাঝে মাঝে বেড়াতে এসো আর ন্যালির জন্য অপেক্ষা করো, ও তোমাকে বেশ পছন্দ করে।
আমজাদ হায়দার একটু মন ভার করলেন। পরক্ষণে অভিরূপের হাত টেনে ধরে বলে উঠলেন, ছাদে বড় বড় গ্যান্ডারি হয়েছে, রসে ভরা, চলো খাবে। অভিরূপের অল্প হেসে আমজাদ হায়দারের সাথে ছাদে গেল। ছাদের এক কোণে পাতা চেয়ারে অভিকে বসতে দিয়ে একটা মোটা বড় গ্যান্ডারি নিয়ে এলেন আমজাদ। এরপর অভির হাতে দিতে দিতে বলে উঠলেন, নারীর মনটা আজকাল খুব ভার, সব বুঝতে পারে, কিন্তু আমি নিরুপায়। বলছিলাম, যদি তোমাদের রাগ করে রাখি, ওই ন্যালি মাঝে মাঝে এলো গেল, কোনো সমস্যা আছে? আমার মনে হচ্ছে তুমি চলে গেলে ন্যালি সম্পর্ক থাকবে কি থাকবে না এই ভয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারবে না, কিন্তু মেয়ে নাম করা ডক্টর হবে, এ আমার বহু দিনের স্বপ্ন বাবা। অভিরূপ যেন মেঘনা যাইতে বৃষ্টি পেল, অধিক উত্তেজনায় দাঁড়িয়ে বলে উঠল, ডেট সিলেক্ট করে আমায় জানাবেন, আপনারা যেভাবেই চান আমি ওভাবেই রাজি। সন্ধ্যার পর থেকে সিয়েরা ফরের শীতের প্রকোপ নামলো, বাকি দিনগুলোর চাইতে কঠিন রূপে। ফায়ার প্লেসের মৃদু আগুন আজ শরীরকে উষ্ণ করতে পারছে না। শরীর কেমন কেঁপে কেঁপে শিউরে কাটা দিয়ে উঠছে। শো শো শব্দে বাইরে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশের উজ্জ্বল চাঁদটা আজ মেঘ আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ক্যালিফোর্নিয়া এসেছে পর্যন্ত এমন আবহাওয়া দেখেনি রূপকথা। রূপকথার মন বসল আজ রাতে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু রূপকথাকে ভুল প্রমাণ করে নিমেষে আকাশ থেকে টুপাটুপ শব্দে ঝরতে আরম্ভ করলো সাদা তুষার। খোলা জানালায় দাঁড়িয়ে তুলোর মতো বরফ কর্নার ঝরে পড়ার দৃশ্য দেখে অভিভূত হলো রূপকথা। তার চঞ্চল মন নেচে উঠল বরফের সংস্পর্শে যাওয়ার জন্য। ইচ্ছে করলো বরফ নিজ হাতে ছুঁয়ে দিতে, যেই ভাবনা সেই কাজ। সমস্ত ভয়ভীতি ভুলে সকলের অলক্ষ্যে চুপি চুপি রূপকথা বাড়ির ইয়ার্ডে বেরিয়ে এলো। ইতিমধ্যে গাছপালার মাটির উপর জমে উঠেছে নরম বরফের আস্তর। রূপকথা ঠোঁটের করে প্রশস্ত হাসির রেখা টেনে চারপাশে বিস্ফোরিত নজর বোলালো। চারপাশ কেমন নিঝুম নিস্তব্ধ, নিশাচর প্রাণীগুলোর শ্বাস ধরে পর্যন্ত পাওয়া যাচ্ছে না। শুধু তুষার পড়ার মৃদু শব্দে ভরে আছে বনভূমি। বাইরে বেরোতে রূপকথা বুঝলো শীতের মাত্রা যথেষ্ট। গায়ের ভারী ওভারকোটে শীত নিরাময় করতে পারছে না। শীতে দাদের বাড়ি উঠল। বাতাসের তোড়ে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হলো। তবুও রূপকথা ঘরে ঢুকলো না। রূপকথা মুখ তুলে আকাশের দিকে তাকালো, এরপর আনন্দে দুহাত ছড়িয়ে দিল। ঘন তুষারকণা এসে পড়তে লাগলো তার চুলে, মুখে, কোটের উপর। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ধোয়ার মতো ভেসে যাচ্ছে বাতাসে। হাত মোছাহীন হাতগুলো বরফ আর বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে নীল হয়ে উঠল। রূপকথা মাটি থেকে বরফ খামচে সেগুলো দিয়ে বল বানালো। এরপর তা ছুঁড়ে মারতে লাগলো এদিক ওদিক। সরফরাজ আর বাড়িতে নেই, কোথায় গিয়েছে রূপকথা জানে না। সরফরাজের অনুপস্থিতি প্রথমবারের মতো রূপকথার কাছে আনন্দের ঠেকলো। সে থাকলে নিশ্চিত ঘরে বেঁধে তাকে ধরে নিয়ে দরজা আটকে দিত আর বড় বড় ভাষণ শোনাতো ঠান্ডা জ্বর নিয়ে। রূপকথার এবার অদ্ভুত এক ইচ্ছে জাগলো, বরফের স্বাদ কেমন তা চেখে দেখার। রূপকথার হাঁটু ভেঙে বরফের উপর বসলে, এরপর আঙুল দিয়ে ডগা দিয়ে অল্প বরফ নিয়ে মুখে দিল। স্বাদ পানির মতো। রূপকথার ইচ্ছে হলো কয়েক খাবলা বরফ খেতে। সে মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে অল্প বরফ মুখে নিয়ে আইসক্রিমের মতো খেতে লাগলো। রূপকথার আনন্দ যখন চরম পর্যায়ে, এমন সময় সরফরাজের গাড়ি এসে থামলো বাড়ির প্রকাণ্ড গেটের কাছে। লুইস দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই ছাতায় নিয়ে এগিয়ে এলো ইয়ং। সরফরাজ গাড়ি থেকে নামতেই ড্যাভিন গাড়ি নিয়ে চলে গেল পার্কিং লটে। গাড়ি থেকে নেমেই রূপকথাকে দেখে সরফরাজের চোখ কপালে উঠল। সে ছাতা ফেলে দৌড়ে রূপকথার কাছে এগিয়ে গিয়ে ধমকে বলে উঠল, কী করছো এসব? নিউমোনিয়া বাঁধাতে চাইছো নাকি? সরফরাজের ধমকে বরফ খাওয়ায় বাধা পড়ল রূপকথার। সে নিচ থেকে পিটপিট চোখে উপরে তাকালো। সরফরাজ খেয়াল করলো রূপকথার চুল, ভ্রু আর চোখের পাপড়ি বরফে সাদা হয়ে উঠেছে। মেয়েটি সাংঘাতিক অসুস্থতায় ভুগবে বুঝতে পেরে সরফরাজ হাত বাড়িয়ে দিল রূপকথাকে মাটির থেকে তুলতে। রূপকথা সরফরাজের হাত স্পর্শ করতেই সরফরাজ চমকে উঠল। হাত দুটো বরফের চাইতেও ঠান্ডা। হ্যাঁচকা টানি রূপকথাকে দাঁড় করিয়ে কোলে তুলে নিল সরফরাজ। এরপর হনহন করে ড্রয়িং রুমে ঢুকে দরজা আটকে দিল। রূপকথার গায়ের ভেজা কোট গা থেকে খুলে একটা ভারী উলের সোয়েটার পরিয়ে দিল সরফরাজ। এরপর তাকে টেনে হিঁচড়ে ফায়ার প্লেসের একদম কাজ ঘেঁষে দাঁড় করিয়ে হাত ছেঁকতে লাগলো। রূপকথার মনে হলো হাত দুটি কেমন অনুভূতিহীন শক্ত হয়ে রয়েছে, আর সেগুলোতে চিনচিনে ব্যথা করছে, কিন্তু ভয়ে সরফরাজকে বলতে পারল না। টাওয়েল দিয়ে রূপকথার মাথা পরম যত্নে মুছিয়ে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে দিল সরফরাজ। সহজে ফচ করে এক হাঁচি দিয়ে বসলো রূপকথা। সরফরাজ করুণ হেসে কপাল চাপলালো। পরপর কয়েক দফা হাঁচির পর কাশি শুরু হলো রূপকথার। রূপকথার শরীর একটু উষ্ণ হতেই সরফরাজ
কোনো বাক্য ব্যয়হীন রূপকথাকে তার কক্ষে নিয়ে গিয়ে ভারী ভারী দুটো ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে শুয়ে রুম হিটার চালু করে বাইরে বেরিয়ে এলো। এরপর কোনো মতে তাড়াহুড়ো করে নিজের পোশাক পাল্টে কিচেনে এলো। ছটপট চুলা জ্বালিয়ে মশলা চা বানিয়ে রূপকথার কক্ষে দৌড়ালো। নিজের অবস্থার অবনতি দেখে রূপকথার ভয় হতে শুরু করলো। এবার তার মনে হচ্ছে তার জ্বর আসবে, জ্বর এলে ভারী বিপদ, তাকে সামলানো মুশকিল হয়ে যাবে সারফরাজের জন্য। এদিকে আসতে আসতে গলাটাও ব্যথা করছে, নিউমোনিয়া কি হয়ে গেল তবে? সারফরাজ রূপকথার সামনে চায়ের পেয়ালা ধরে ভারী গলায় বলে উঠলো, নাও এটা খেয়ে নাও। রূপকথা বাচ্চার ন্যায় ভারী কমফোর্টার সরিয়ে উঠে বসে চায়ের কাপটা নিল। এরপর তাতে চুমুক বসালো। একটা চেয়ার টেনে তাতে বসতে বসতে সারফরাজ রূপকথাকে শুধালো, আচ্ছা একটা কথা বলো, তুমি কি পৃথিবীতে নতুন? রূপকথা ঢের বুঝলো সারফরাজ তাকে বকাঝকা করতে প্রস্তুতি নিচ্ছে, তাই রূপকথা আগ বাড়িয়ে বলে উঠলো, যদি একটাও বকার ধমক দিয়েছো তো আমি দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। তখন রুদ্ররাজ এসে ধরে নিয়ে আমায় বিয়ে করে ফেলবে, তখন মজা মিলবে। সারফরাজ ঠান্ডা চোখে রূপকথাকে পরখ করে অন্যত্র দৃষ্টি সরিয়ে তত্ত্ব শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। চাটা শেষ করে রূপকথা আবার শুয়ে গেল। এরপর বলে উঠলো, চলে যাও, লাইট অফ করে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সারফরাজ হাত ঘড়িতে সময় দেখলো, কেবল রাত 8টা বাজে। রূপকথাকে কখনো এমন টাইমে ঘুমোতে দেখেনি সে। শরীর নিশ্চিত খারাপ হচ্ছে, তাই জন্য চোখ বন্ধ হয়ে আসছে। কি হলো, যাও। রূপকথার পুনরায় আওয়াজে লাইট নিভিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর মায়ের ঘরের দিকে পা বাড়ালো। সারা সন্ধে রূপকথার সাথে দেখা না পেয়ে নিজ কক্ষে কম্বল জড়িয়ে শুয়েছেন মায়া। আজ বড্ড ঠান্ডা পড়েছে। সারফরাজ দরজায় নক করে জিজ্ঞেস করলো, মা ঘুমাচ্ছ? সারফরাজের গলা পেয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মায়া উঠতে উঠতে বলে উঠলো, না রে বাবা, ঠান্ডার জন্য শুয়ে আছি, আয়। সারফরাজ মায়ার বিছানার কোণে বসে মায়াকে জড়িয়ে রেখে কিছুক্ষণ চোখ বুজে চুপ করে রইল। ছোটবেলার নিত্যদিনকার অভ্যেস ছিল এটি। বাইরে থেকে ফিরে মায়ের গন্ধ নেয়া, অদ্ভুত এক প্রশান্তি কাজ করে মনের মধ্যে। ভয় হয় সমস্ত হতাশা, বিপদ, ভয় সব কেটে যায় গন্ধে, স্পর্শে। মায়া সারফরাজের চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠলেন, কিছু হয়েছে? মন খারাপ? না, ভালো লাগছে তোমার গন্ধ নিতে। মায়া অল্প হাসলেন, এরপর বললেন, মেয়েটা কোথায়? সারফরাজ বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিল, আর বলো না মা, মেয়েটা বড্ড অবুঝ, বাইরের বরফে এত সময় ধরে ভিজেছে, আবার সে বরফ খেয়েছে, রাতে জ্বর না এলেই হয়। মায়া উৎকণ্ঠা নিয়ে বলে উঠলেন, স্বর দেখি একবার দেখে আসি। মায়ার কোমর জড়িয়ে মায়ার কোলে মাথা রেখে সারফরাজ আধুরি গলায় বলে উঠল, ঘুমাচ্ছে, সকালে যেও, এখন আমার মাথাটা একটু টিপে দাও, ওই ছোটোবেলার মতো। সারফরাজের মাথা টিপতে টিপতে মায়া বলে উঠল, তোর নানা আমাকে একটা বদ্ধ ঘরে অনেক বছর বন্দি করে রেখেছিল সারফরাজ। ওই ঘরে না ছিল কোনো আলো, না ছিল কথা বলার মানুষ। আমার একাকিত্বের কল্পনার সঙ্গী ছিলি তুই। তোকে এক পলক দেখতে, একটু আদর করতে মরিহা হয়ে উঠেছিলাম আমি। আব্বাকে অনেক অনুরোধ করেছি আমাকে মুক্ত করে দিতে, কিন্তু আব্বা আমার উপরে এতটুকু রহম করেননি। আব্বা কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছিলেন। আম্মার মৃত্যু, ভাইজানের মৃত্যু আব্বাকে হৃদয়হীন বানিয়ে দিয়েছিল। আব্বা মনে করেন এসবের জন্য আমিই দায়ী। সারফরাজ ব্যথিত গলায় শুধায়, বাবা কখনো সন্তানদের উপর এতটা কঠোর হতে পারে মা? সারফরাজের মাথায় হাত বুলোতে বুলোতে মায়া বলে উঠলেন, আমার প্রতি আব্বার আকাশসমুখ ঘৃণা জন্মেছিল। সন্তান ছাড়া, পরিবার ছাড়া কতটা যন্ত্রণা অনুভূত হয় সেটা তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। সারফরাজ চট করে উঠে বসে শুধালো, আচ্ছা মা, একটা কথা বলো, তুমি রুদ্রের কাছে কীভাবে পৌঁছালে, আর সে বিদেশি বা কেন এলো? সাপসা স্মৃতি হাতড়ে মায়া বলতে লাগলেন, বড় ভাইজান আগে থেকে অবৈধ সব কাজের সাথে জড়িত ছিল, নেশাপানিও গিলতেন প্রচুর। বড় ভাবি গোপনে আমাকে সব জানায় একদিন। আমার সঙ্গে ভাবির যোগাযোগ ছিল দীর্ঘদিন। বড় ভাবিকে ভাইজান প্রচুর মারধর করতেন। মার খেতে খেতে শরীর পচে গেছিল তার। তোর বয়স যখন 6, হঠাৎ একদিন খবর পেলাম ভাবি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তোর বাবা আমায় নিয়ে গেলেন চিটাগাং, কিন্তু আব্বা আমায় ঘ্যাভেলির গেট থেকেই যা তা করে বের করে দিলেন। বড় ভাইজানের ছেলে রুদ্র তখন 8 কি 9 বছরের। ছেলেটা ঘুরে ঘুরে কাঁদছিল সারা বাড়িময়। আব্বার অপমান, হুমকি ধামকি অগ্রাহ্য করে আমি রুদ্রকে বুকে জড়ালাম, কিন্তু তার চোখের ঘৃণা আমাকে থমকে দিল। তার চোখ জোড়া দেখে মনে হলো সেগুলো আমায় হুঙ্কার ছেড়ে বলছে, আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তোমাকে আমি ছাড়বো না। ওইটুকু ছেলে এমন ভয়ানক চোখ দেখে আমি বেশ ভীত হলাম। কোনো মতো তোর বাবার হাত ধরে বেরিয়ে এলাম ভাবির দাফন হবার আগেই। তোর বয়স যখন 8, হঠাৎ একদিন বিধ্বস্ত হয়ে তোর বাবা বাড়ি ফিরলেন। তাকে কেমন অস্থির আর অপরাধী দেখাচ্ছিল। বীর 10 বছর জীবনে তাকে এতটা অসহায় ভগ্ন হতে কখনো দেখিনি আমি। মানুষটা বড্ড সহজ আর প্রাণখোলা ছিলেন।
কিছু লুকাতেন না আমার কাছে। রাতে তুই ঘুমানোর পর তাকে শক্ত করে চেপে ধরলাম। ঘটনা যা শুনলাম তাতে আমি হতবাক না হয়ে পারলাম না। বড় ভাইজান মাদক অস্ত্র আর নারী পাচার কাজে বর্ডারে ধরা পড়ে গুলি খেয়ে মারা গেছেন। সবচেয়ে লৌহমর্ষক যা ছিল তার সঙ্গে ছিল রুদ্র, তার সঙ্গেই ছিল। বর্ডার আর্মিদের উপর বড় ভাইজান বন্দুক চালিয়েছিলেন। নিজেকে কলঙ্কিত করে গায়ের পোশাকে দাগ ফেলে ভাইজানকে বাঁচাতে চেয়েছিলেন তোর বাবা, কিন্তু উপর থেকে করা আদেশ ছিল ভাইজানকে ক্রস ফায়ার করার। তোর বাবা নিজের কাছের এক মেজরের সাহায্যে রুদ্রকে ওই স্পট থেকে সরিয়ে চিটাগাং পৌঁছে দিয়েছিলেন, নয়তো রুদ্র কিশোর জেলে পড়ে মরত। ঘটনার কয়েকদিন পর তোর বাবার বলতে বলতে কেঁদে ফেললেন মায়া। বাকি ঘটনা সারফরাজ জানে। বাড়ির আঙিনায় খেলা করছিল সারফরাজ, মায়া ঘরের কাজে ব্যস্ত। এমন সময় কয়েকজন লোক একটা বড় কার্টুনে তাদের ঘরের দরজায় ফেলে বলে উঠেছিল, আপনার জন্য একটা পার্সেল এসেছে মায়া চৌধুরী। ওই লোকগুলো আর দাঁড়াননি। মায়া অবাক হয়ে সেই কার্টুন খুলতেই কর্নেল সাদাব সাজেনের কাটা মুন্ডু আর টুকরো টুকরো দেহ পাওয়া গেছিল। সারফরাজ নিজেও বাবার এহেন অবস্থা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সাদাব শাহজাহানের দাফনের পর অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু খুনিকে পাওয়া যায়নি। মা জানতেন কে করেছে এই কাজ, কিন্তু নিজের বাবাকে জেলে পাঠাতে চাননি তিনি। শুধু সুফান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, আমাকে বিধবা করে দিলেন আব্বা? আমার ছেলেটা যে এতিম হয়ে গেল আব্বা। আমার জীবনের রঙগুলো এভাবে কেড়ে নিলেন আপনি, সাদা থানে জড়িয়ে দিলেন আমাকে। আমার উপর এতটাই ঘৃণা আপনার আব্বা? সুফান বিনা বাক্যে নিজের লোকদের আদেশ দিলেন, ওকে অন্ধকার ঘরে বন্দি করে রাখ। পরিবার ছাড়া, সন্তান ছাড়া কেমন অনুভূতি হয় তা ওকে বোঝা। লোকগুলো সুফানের আদেশে মায়াকে টেনে হিঁচড়ে একটা ঘরে বন্দি করে দেয়। দিনে একবেলা খাবার পাওয়া যেত, স্বামী শোক, সন্তান ছেড়ে আসা, ঠিকমতো খাবার না পাওয়া, আর ঘুটঘুটে অন্ধকার ঘর মায়াকে অন্য এক জগতে পৌঁছে দিল। মুক্ত জীবন থেকে মিলল বন্দি জীবন। এদিকে সুভান নাতি রুদ্রকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ আর্মি বহর তখনও গায়েব হওয়া রুদ্রকে খুঁজছিল। রুদ্র বিদেশ গিয়ে পড়াশোনা করে বাহ্যিক মানুষ তো হয়েছে বটেই, কিন্তু ভেতরে ঠিকই পশুই রয়ে গেছে। মায়া আরও কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলে গেলেন। সারফরাজের পুরো ঘটনা আর জানা হলো না। সেরা ফার্স্টে ভোরের আলো ফুটলো আজ তীক্ষ্ণ রূপে। সকাল থেকে সূর্যের ভারী তেজ। সারফরাজ সকাল সকাল নিজের রান্নাবান্না শেষ করে রূপকথার কক্ষে ঢু মারল। মেয়েটা এখনও বেঘরে ঘুমোচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সারফরাজ কপাল কুঁচকে ব্যস্ত পায়ে রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো। এরপর কপালে হাত ছোঁয়াতে চমকে উঠল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সারফরাজ রূপকথার গায়ের কমফোর্টার সরিয়ে ঝাঁকিয়ে ডাকলো, এই রূপকথা। রূপকথা রূপকথা অল্প চোখ মিলে তাকিয়ে সারফরাজকে দেখলো। এরপর সারফরাজকে জাপটে ধরে উঁচু গলায় গিয়ে উঠল, ও আমার গায়ে প্রেমের জ্বর, কেউ দে না সারফরাজের খবর। সারফরাজ আমার শীতেরই চাদর। রূপকথার অদ্ভুত গানে সিরিয়াস মুহূর্তে হা হা করে হেসে উঠল সারফরাজ। রূপকথা সেই হাসি তোয়াক্কা না করে শরীরের অসহনীয় ব্যথা, মাথার যন্ত্রণা, দাঁতের শিরশিরানি আর জ্বরের ঘোরে পাগলের ন্যায় চিৎকার করে গাইতে লাগলো, বাঙ্গি ফাটা বালি বালি, তরমুজ ফাটা লালে লাল, সাঁতার না জানিলে কেমনে পাড়ি দিবি প্রেমের খাল, ও বন্ধু কাছে আয় ফুলের মধু ঝরে যায়। রূপকথার গানে সারফরাজের মাটিতে গড়াগড়ি দেবার অবস্থা হলো। পরের গানের সুর তুলতেই সারফরাজ রূপকথার মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করে সুফিয়ানকে কল করলেন। কেবলই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন সুফিয়া, যেমন সময় সারফরাজের কল পেয়ে কপাল কুঁচকে রিসিভ করে বলে উঠলেন, ঘুমের 12টা বাজাতে ফোন করেছিস? আপনার মেয়ে আমার সম্মানের 12টা বাজাচ্ছে, আমাকে বাঁচান। কি করেছে? রূপকথার মুখ ছেড়ে দিল সারফরাজ। রূপকথা ভাঙা ভাঙা গলায় তালহীন গাইতে লাগলো, 25-26 হইল বয়স, জানোস না রে কিছু, মিছামিছি ঘুরোস রে তুই আমার পিছু পিছু, গাধা চ্যাংরা কেন বুঝোস না আমার মনে যে কি চায়। মেয়ের গান শুনে সুফিয়ান বুক চেপে বলে উঠলেন, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গানের লাইন বেশি গভীরে যাওয়ার আগে শিগগির ডাক্তারদের ডাক, নইলে তোর আমি গুলি করে খুপড়ি উড়িয়ে দেবো হতচ্ছাড়া। দুপুরের পরপর রূপকথার জ্বর আরও মাত্রা ছাড়ালো। দু চোখ মিলে পৃথিবী দেখতে পারল না সে। নাকের ডগা লাল টকটকে লাল হলো, শরীর হলো উত্তপ্ত তাওয়া। সকালে রূপকথাকে নিয়ে সারফরাজ মজা উড়ালেও এবার সে বেশ চিন্তিত হলো। ডক্টর হেনরিকে সকালেই খবর পাঠিয়েছে সারফরাজ। তিনি এসে জ্বর চেক করে মেডিসিন দিয়ে গিয়েছেন। তখন জ্বর ছিল 102 ডিগ্রি। ওষুধ খাওয়ানোর পরেও রূপকথার জ্বর বেড়ে হলো 103। মেয়েটার নেতিয়ে পড়া অবস্থা দেখে সারফরাজের বুকে দহন শুরু হলো। অসুস্থ মায়া রূপকথার এহেন অবস্থায় বেশ ব্যথিত হলেন, সেই সাথে অল্প সেবাও করলেন।
রূপকথার মাথায় ঘন ঘন জলপট্টি দিল সারফরাজ, সাথে মুছিয়ে দিল শরীর। তবুও অবস্থার কোনো উন্নতি নেই। এবার সারফরাজ ভয় পেল। সারফরাজের মন বসল না। রূপকথাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করা প্রয়োজন। এদিকে মেয়ের চিন্তায় সুফিয়ান চৌধুরীর ঘুম উবে গেল। কিছুক্ষণ বাদেই ফোন করে খবর নিলেন তিনি। জ্বর এলে মেয়ে কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যায় রেখা সবটা জানেন, তাই আসন্ন শঙ্কায় কেঁদে উঠলেন রেখা। সারফরাজ হাতের উল্টো পিঠে রূপকথার জ্বর আরেকবার পরখ করে নিল। এরপর ভয়ার্থ গলায় ডাকলো, রূপকথা তুমি ঠিক আছো? রূপ, রূপকথা। কোনো প্রত্যুত্তর করলো না রূপকথা। সারফরাজ আর এক মুহূর্ত সময় অপচয় করলো না। সে রূপকথাকে কম্বল সহ পেঁচিয়ে পাজা করে তুলে গাড়িতে বসিয়ে দিল। এরপর লুইস আর ইয়ংয়ের কাছে মায়ার দায়িত্ব দিয়ে ছুটলো হসপিটাল অভিমুখে। মিনিট 40 পর একটা হসপিটালে এসে থামলো সারফরাজের গাড়ি। রূপকথাকে আবার কোলে তুলে ব্যস্ত পায়ে ইমার্জেন্সিতে এলো সারফরাজ। এরপর উপস্থিত ডিউটি ডক্টরকে বলে উঠল, সে অধিক জ্বরে ভুগছে, প্লিজ তার জ্বর ছাড়িয়ে দিন। সারফরাজের ভয়াক্ত চিন্তিত মুখশ্রী দেখে ডক্টর বুঝতে পারল অবস্থা সিরিয়াস। ডিউটি ডক্টর দৌড়ে এসে রূপকথার জ্বর পরিমাপ করে আটকে উঠলেন। জ্বর 104। কথাকে দ্রুত অবজারভেশনের কেবিনে শিফট করলেন তিনি। এরপর সাপোজিটরি মেডিসিন সব কিছু দিয়ে ছুটলেন সেখানে। রূপকথার জ্বর সারফরাজের কাছে শুরুতেই মামুলি বিষয় ঠিক ছিল, কিন্তু সারফরাজের এখন মনে হচ্ছে এই জ্বরের রূপকথা বোধহয় বাঁচবই না। হসপিটালের করিডোরে পায়চারি করতে করতে উন্মাদ হয়ে উঠল সারফরাজ। চটপটে মেয়েটাকে কেমন নিশ্চুপ নির্ভর দেখতে তার মোটেও ভালো লাগছে না। সারফরাজ সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে চোখ মেলে পর্যন্ত দেখছে না। রূপকথার অসুস্থতার গাঢ়তা পরিমাপ করে মাথার চুল খামচে দিল সারফরাজ। হাসি খুশি চঞ্চল দূরত্ব মেয়েটাকে সঙ্গে করে কত স্বপ্ন নিয়ে এত দূর দেশে নিয়ে এলো সে। সুফিয়ান চৌধুরীকে সারফরাজ প্রতিশ্রুতি দিয়েছে সামান্যতম কষ্ট পর্যন্ত পেতে দেবে না রূপকথাকে, অথচ জ্বরের ঘোরে মেয়েটা দুনিয়া ভুলতে বসেছে। সারফরাজের বিক্ষিপ্ত মন কুগাইতে আরম্ভ করলো। মস্তিষ্ক কেমন টনটনে ব্যথায় কাবু হলো। ব্যথা উপশম করতে মাথা চেপে ধরলো সারফরাজ। এরপর সমান তারে চক্কর কাটলো পুরো করিডোর জুড়ে। কতক্ষণ সেভাবে হাঁটলো তার হিসেব রইল না। আরও ঘন্টাখানেক পর একজন নার্স জানালো জ্বর কন্ট্রোলে এসেছে, তবু অবজারভেশনের জন্য 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সারফরাজ এবার একটু নিশ্চিত হলো। করিডোরের ওয়েটিং চেয়ারে বসে চোখ বুজে মাথা হেলিয়ে দিল। এমন সময় সারফরাজের ফোনখানা মৃদু শব্দে বেজে উঠল। স্ক্রিনে ড্যাভিনের নম্বর চকচক করছে। জরুরি ফোন ভেবেই কানে তুলল সারফরাজ। হ্যালো বলতে ওপাশ থেকে ড্যাভিন যা বলল তা শুনে কপালের রক ফুলে উঠল সারফরাজের। সেই সাথে জ্বলে উঠল বরফনির চোখজোড়া। ইস্পাতের ন্যায় শক্ত হলো চোয়াল। অধিক ক্রোধে সারফরাজের বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর বজ্রকণ্ঠে বলে উঠল, আসছি। সারফরাজের ড্রাগস কারখানার পরিত্যক্ত একটি কক্ষে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো সারফরাজের অ্যাকাউন্টস ড্যানিয়েলকে। ভিত ড্যানিয়েল বাজার তাগিদে বারবার কাকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর মানব ড্যাভিন কিছুই যেন কানে শুনছে না। ঘণ্টাখানেক পার হতে চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হলো সারফরাজ। সারফরাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল, বস প্লিজ সেভ মি, হি ইজ আ ডেভিল। আমাকে ফাঁসাতে ইচ্ছে করে এমন নাটক সাজিয়েছে, প্লিজ ডোন্ট ট্রাস্ট মি। ড্যানিয়েলের বাকি কথাগুলো আর শুনতে ইচ্ছে হলো না সারফরাজের। ড্যাভিনের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধড়ক আঘাত করলো ড্যানিয়েলের শরীরে। কোনো আঘাত কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখলো না সারফরাজ। মারের চোটে চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো ড্যানিয়েল, কিন্তু নিষ্ঠুর মানব সারফরাজ থামলো না ক্ষণকালের জন্য। ড্যানিয়েলকে এলোপাথারি আঘাত করতে করতে সারফরাজ যখন কান্ত হলো তখন হাত থেকে খসে পড়ল রডখানা। ড্যানিয়েলের সাদা শরীর ইতিমধ্যে রক্তে রঞ্জিত। সারফরাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হিসিয়ে শুধালো, আমার সর্বনাশ করার জন্য রুদ্র তোকে কত টাকা দিয়েছে ড্যানিয়েল? সারফরাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মানে সারফরাজ তার পিঠে ছুরি মারার বিষয়ে সবটা জেনে গিয়েছে। ড্যানিয়েল তবুও সব কিছু চেপে গিয়ে ভরাত্ম গলায় বলল, কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে কেন বস? রুদ্রের সাথে আমার কোনো কথা হয়নি আপনার বিষয়ে। তাছাড়া রুদ্রকে আমি চিনিই না। ড্যানিয়েলের মুখের সব মিথ্যে কথা শুনে সারফরাজের মাথা ধরে গেল। ড্যাভিনের থেকে নোট ট্যাব নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে। 30 সেকেন্ডের একটা ভিডিও চলছে তাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েল আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্ক করছে, সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ। ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি। সেই খুশি আরও কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করলো, মেক শিওর হি নেভার ব্রেথস এগেন, হোয়াট এভার ইট কস্ট। ভিডিওখানা গলবিল দেখে শুকিয়ে উঠল ড্যানিয়েলের। তার চোখে মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গাইল না সে, কারণ সবটাই এই মুহূর্তে অর্থহীন। ড্যানিয়েলের চোখ বুজে বহু কষ্টে আড়ালো, কিল মি। সারফরাজ বাঁকা ঠোঁটে হাসলো। এত সহজেই ড্যানিয়েলকে সে মুক্তি দিবে না। নারকীয় সাজা ভোগ করিয়ে তবেই মুক্তি দেওয়া হবে বিশ্বাসঘাতককে।
সারফাস ড্যাভিনের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, আই নো ইউ আর হার্টলেস, সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং মোর। বলেই ড্যানিয়েলের পানে এক পলক ঘৃণিত নজর বুলিয়ে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। সারফরাজ চলে যেতেই অদ্ভুত হাসলো ড্যাভিন। সেই হাসির শব্দে প্রাণ পাখি উড়ে গেল ড্যানিয়েলের। চোখের সামনে সাক্ষাৎ নরক দেখতে পেল সে। মনে মনে জেসুসের নাম উচ্চারণ করতে চাইল, কিন্তু তার আগে ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ড্যাভিন। ড্যাভিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠল ড্যানিয়েল। ড্যানিয়েলের গগনবিদারী চিৎকার ড্যাভিনের কানে অনন্য প্রশান্তি এনে দিল। ড্যানিয়েলের প্রত্যেকটা চিৎকার ড্যাভিনের কানে সুরেলা গান হয়ে বাজল। ড্যাভিন উন্মাদ হয়ে উঠল। তার মনে হলো ড্যানিয়েলের আরও জোরে জোরে চিৎকার করা উচিত। তাই সে ড্যানিয়েলকে শুধালো, অল্প অল্প করে, তোমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে তুলে নেই তুমি কেমন বোধ করবে ড্যানিয়েল? বিকেলের আগে রূপকথার পুরো শরীর ঘাম দিয়ে ঝড় ছেড়ে দিল। জ্বর ছাড়তেই গায়ের সাদা ভারী ব্ল্যাঙ্কেট যার নাম ঠেকলো তার কাছে। দুর্বল পা দিয়ে সেই ব্ল্যাঙ্কেট সরিয়ে চারপাশে নজর বুলালো। হাতে লাগানো স্যালাইনের সুই আর বাহ্যিক পরিবেশ চোখে গুঁতো দিয়ে বুঝিয়ে দিলে এটা হসপিটাল। রূপকথার সরু গলা পিপাসায় খরায় ফেটে যাওয়া মাঠের ন্যায় চৌচির হলো। প্রচণ্ড পানি পিপাসায় বুক ধরফর করে উঠল। চারপাশে চোখ বুলিয়ে পানি খুঁজল। বেড সাইড টেবিলে ঝকঝক করছে পানির বোতল। রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে চাইল, কিন্তু তার আগেই মাথা ঘুরে উঠল। রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ ওভাবে কাটানোর পর আবার উঠে বসলো। বেড ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইলে এমন সময় কেবিনে প্রবেশ করলো একজন নার্স সহ ডক্টর। রূপকথা ডক্টরের পানে নজর দিতে ডক্টর চোখ নামিয়ে নিল। রূপকথা বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়ায় মনোযোগ দিল। নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল, নিন। সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা ঠ্যাং চালালো। এরপর কিছুটা ইতস্তত করে শুধালো, সারফরাজ? নার্স কোনো প্রত্যুত্তর করলো না। রূপকথা ভাবলো হয়তো সারফরাজকে নার্স চিনে না। এই দেশে সারফরাজ কোনো নাম ব্যবহার করে চলাফেরা করে, সেটাও রূপকথার দুর্বল মস্তিষ্কে খেললো না। রূপকথা হাতের স্যালাইনের পানে তাকে ইংরেজিতে জিজ্ঞেস করলো, বাড়িতে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল, আজই। ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা। বিস্ফোরিত নজরের সামনে তাকাতেই গাঢ় নীল চোখ জোড়া দেখে চিৎকার করে উঠল রূপকথা, প্লিজ হেল্প, সামবডি প্লিজ হেল্প মি, বলেই ভয়ে কুকড়ে কেঁদে উঠল। চিৎকার করে সারফরাজকেও ডাকলো, কিন্তু কোথাও নেই সারফরাজ। উপায়ন্তর না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারল রূপকথা। মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইল রুদ্রকে, কিন্তু শীর্ণ দুর্বল দেহ পরাজিত হলো রুদ্রের পেশিবহুল হাতের শক্তির কাছে। রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পেছনে ইনজেকশন পুশ করে নার্সকে আদেশ দিল, হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছন গেটে নিয়ে এসো কুইক, বলেই হন করে বেরিয়ে গেল। যাওয়ার আগে ডাস্টবিনে ছুটে ফেললো গায়ের অ্যাপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আর একটু ঠিক করে হাত গড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা ঠাউর করতে পারলো না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাক সিটে। সন্ধ্যার পরপর সারফরাজ হসপিটালে ফিরে এলো। এসে রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডক্টর কিছুই চোখে পড়লো না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফরাজ। অবজারভেশন কেবিনে তখন প্রবেশ নিষেধ, তাই সারফরাজের মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারলো না। আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যখন কাউকেই নজর এলো না, তখন রুলস ভঙ্গ করলো সারফরাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফরাজ দরজায় অল্প নক করে দরজা পুরোটা খুলতে দৃষ্টি পলকহীন হলো, সেই সাথে ধক করে উঠল বুক। বেড়ে রূপকথা নেই। পুরো কেবিন হুলস্থুল এলোমেলো। স্যালাইনের পাইপ জুড়ে রক্তের দাগ, বিছানা দলিত মথিত, ফ্লোর জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফরাজের। অজানা শঙ্কায় চোখ ফেটে জল এলেও তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখে ছুটল রিসেপশনে পুরো ঘটনা জানাতেই সকলের চোখ কপালে। রিসেপশন থেকে সারফরাজকে জানানো হলো ডক্টর নেলসন রূপকথার ট্রিটমেন্ট করছিলেন। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচ অফ। সারফরাজের মনের ভয় এবার ক্রোধের রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সারফরাজ তর্জন গর্জন শুরু করলো। এর মধ্যে একজন ক্লিয়ার খবর নিয়ে এলো ডক্টর নেলসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়ে ডক্টর নেলসনকে তুলে এনে ইমার্জেন্সি বেডে দেওয়া হলো। বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতেন সারফরাজ এসে ডক্টর নেলসনকে কলার চেপে ধরে বর্জ্যকণ্ঠে চমকে উঠল, রূপকথা কোথায়? সারফরাজের চোট কোলাতে কিছুটা সময় লাগলো ডক্টর নেলসনের। তবুও ভদ্রলোক ভনভন মস্তিষ্কে কিছু সময় মনে করার চেষ্টা করে বলে উঠল, একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করে। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর এবং রূপকথার ফিয়ান্সে।
ভদ্রলোকের চোখ জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থায় নেই। তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউড না। কথাটা শুনে ওনার চোখ জোড়া কেমন লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার প্যানে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি ইতস্তত বোধ নিয়ে হাত বাড়াতেই উনি আমার কলার বনে আঘাত করে। মুহূর্তেই আমার মস্তিষ্কে সিজার অনুভূত করি আমি। এরপরে আমার আর কিচ্ছুটি মনে নেই। আমি রিয়েলি সরি। সারফাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফরাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁড়িয়ে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠলো। গাড়ির টুল বক্সে গান আছে কিনা চেক করে ছুটল লস এঞ্জেলসের অভিমুখে। রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট একটা বদ্ধ করে আবিষ্কার করলো। অসুস্থ শরীর আলো অসুস্থ হয়ে উঠলো, সে সাথে খিদে পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচণ্ড পিপাসা আর ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে। বদ্ধ দরজায় এগিয়ে এসে বার কয়েক চাপড় দিল রূপকথা। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমাকে বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা। নিজের মা বাবা আর সারফরাজের অসহায় মুখটা মনে পড়তেই রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ। রুদ্রকে দেখে রূপকথার চোখের জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতেই দুর্বল দেখাতে চায় না রূপকথা। রূপকথাকে নিশ্চিত দেখে প্রচেষ্ট হাসল রুদ্র। তারপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটুও ভয় লাগছে না দেখছি। দুদিন সারফরাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে, ইচ্ছে করছে চুমু খেতে খেতে পাগল হয়ে যায়। রূপকথা রুদ্রের পানে ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল, একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ, আর মুখের ভাষা এত নোংরা কী করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল অল্প চুলকালো। এরপর ঠোঁট উল্টে বলল, কে বলেছে আমি মানুষ? রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঠিকই, মানুষরূপী জানোয়ার। আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই শিকার করবে সারফরাজ। তোমার প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাগাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না, ছাড়বে সারফরাজ, এবং খুব শীঘ্রই। সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নেব আমি। সারফরাজের রাজ্য রানী দুই হবে আমার। আহ, কি আনন্দদায়ক না হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য ভেবেই আত্মতৃপ্তি ভাবছি। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতু ছুঁড়ে চিৎকার করে বলে উঠল, আমাকে লুটার দুঃস্বপ্ন দেখিস না তুই। সারফরাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো। রূপকথার ঔদ্ধত্যে রুদ্রের নাকের পাতা ফুলে চোয়াল শক্ত হয়ে এলো। চোখ জোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চর বসালো রূপকথার ফর্সা গালে। চরের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতের ছাপ উঠে গেল। অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না। ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্তের ধারা গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্ফুট স্বরে বলে উঠল, সারফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে, আর সেদিন খুব বেশি দূরে নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে, কারণ তুই এবার সরাসরি সারফরাজের কলিজায় হাত দিয়েছিস। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পর্বটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।